ডেভিয়েশন আছে কিনা, আমাদের ইসিজি কিছু ওয়েভ আছে, যেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সে তার মধ্যে পি ওয়েভ, পিআর ইন্টারভাল, কিউ ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, কিউটি ইন্টারভাল, এসটি সেগমেন্ট এন্ড টি ওয়েভ। এগুলো হচ্ছে পার্ট অফ ইসিজি, যেটা একটা ইসিজি ট্রেসে আইদার নর্মাল আর অ্যাবনর্মাল, যেটা আমাদেরকে দেখতে হয়। না, আমাদের একটা ইসিজি গ্রাফ কিন্তু মোটামুটি এরকম থাকে, তাই না? আমাদের এরকম ছোট ছোট কিছু গ্রাফের মধ্যে থেকে আমরা আসলে ইসিজি ট্রেসটা দেখি। তো এটা আমাদের একদম ছোটবেলার পড়াশোনা, এমবিবিএস এর মেডিসিনের। এই যে এই ছোট ঘরগুলাকে আমার মার্কিং দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি একটু পেনটা নিয়ে নিই। সো এই যে ছোট ঘরগুলো, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে স্মল স্মল ঘর, হ্যাঁ। মার্কিং এ যেটা উঠেছে, দিস ইজ দ্য স্মল স্মল বক্স বলি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে 1 মিলিমিটার, হ্যাঁ, এটা লেন্থটা হচ্ছে 1 মিলিমিটার। ওকে। আর তাহলে পাঁচটা, এই যে 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে তোমার 5 মিলিমিটার। ওকে। তো দেখা যাবে যে ইসিজির যে পেপার গুলাতে প্রত্যেকটা এরকম একটু একটু তোমাদের আছে যে এরকম একটু দাগ, যেগুলো একটু কম গাঢ়, মানে একটু হালকা, হ্যাঁ। আর 5 ঘর পর পর একটু মোটা মোটা দাগ থাকে, আমরা যদি পেপারটা মনে করি, হ্যাঁ, যে 5 ঘর পর পর একটু বোল্ড থাকে। হ্যাঁ, একটু একটু বোল্ড অক্ষরে থাকে, আর বাকিগুলো একটু ফেইন থাকে, হ্যাঁ। সো বেসিক ইসিজিতে আমরা জানি যে আমাদের এই একটা ঘর, হ্যাঁ, ক্রস করতে কত টাইম লাগবে আমাদের। এটা আসলে ইসিজি জিনিসটা আমাদের, যদি মেশিনটা আমরা খেয়াল করি যে আমাদের 12টা লিড থাকে, তাই না? 12টা লিড থাকে, সেই 12টা লিড আমাদের দুপায়ে দেয়া থাকে, হাতে দেয়া থাকে, এবং চেস্টে 6টা দেয়া থাকে, তাই তো? সে 12টা লিডের মধ্যে দিয়ে আমরা কি পাস করি? আমরা হচ্ছে কারেন্ট পাস করাই। সেই কারেন্টটা আমাদের হার্টের বিভিন্ন দিক থেকে ফ্লো করে, পা থেকে, দুই পা থেকে ফ্লো করে, রাইট আর্ম থেকে ফ্লো করে, এবং চেস্টের লিড থেকে আমাদের ফ্লো করে, তাই তো? তো এইগুলো কারেন্টটা যখন ফ্লো করে তখন ওরা আমাদের এরকম কিছু গ্রাফ দেয়। সেই গ্রাফগুলা হচ্ছে যে এই সিগন্যালটা হার্টের বিভিন্ন উম, কি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে কিরকম পাস করছে, সেটা হচ্ছে ওই গ্রাফে আমরা দেখি, এবং হার্টের ফাংশনটাকে ট্রেস করার চেষ্টা করি। ওকে। তো এই টাইমিংটা হচ্ছে যে এই প্রত্যেকটা বক্স তৈরি করতে আমাদের যে ইলেকট্রিকটা গেল, ওই গ্রাফটার আসলে কতটুকু সময় লাগছে এই পেপারটা বের হতে, ঠিক আছে? এইটা। তো আমরা সব সময় খেয়াল করব যে আমাদের এই 5টা ঘর যেতে তোমাদের সময় লাগবে 0.2 সেকেন্ড। ওকে। হ্যাঁ, দিস 0.2 সেকেন্ড। আর একটা হচ্ছে 0.04। ওকে। 0.4 তো 0.2 এর থেকে বেশি হয়ে যাবে, এটা হবে না, হ্যাঁ, 0.04। সো এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এখানে কোনো কোশ্চেন এই দুটা থেকে আসবে না, এটা হচ্ছে ইসিজি বুঝার জন্য, জাস্ট বেসিক, হ্যাঁ। তো আর ইসিজির এই স্পিডটা, এই পেপারটা বের হওয়ার স্পিড থাকে হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, হ্যাঁ। মানে 1 সেকেন্ডে তোমার 5টা লার্জ বক্স বের হবে। ওকে। তো আমরা একটাতে 0.2 সেকেন্ড, জাস্ট টাইমিংটা এখান থেকে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না, ইসিজি বুঝার জন্য টাইমিংটা দেয়া। ওকে। যে এই ছোট একটা বক্স পার হতে সময় লাগে, বক্স বা স্কোয়ার যাই বলো না কেন, 0.04 সেন্টিমিটার। আর বড়টা হতে হচ্ছে 0 থেকে 20 সেন্টিমিটার। ওকে। বড়টা মানে হচ্ছে 5টা দিয়ে যে বক্সটা হয়েছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, 5টা দিয়ে যে বক্সটা হয়েছে, যেটা আমাদের বড় বক্স। বক্স গুলা জানা খুবই জরুরি, কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের হার্ট রেট এগুলো হচ্ছে আমরা ইয়ে করবো। ওকে, দাগ পড়ে যাচ্ছে, আমার মনে হয় যে আবার এই পয়েন্টার দিয়ে আমি সরিয়ে দিই। আচ্ছা। সো দিস ইজ এ নর্মাল ইসিজি পেপার। ওকে। আমরা সবাই এটা জানি। আমাদের এখানে হচ্ছে 3টা লিড থাকে, 1 2 3, এভিআর, এভিএল, আমি বলে দিব কোনটা কোথাকার লিড। আর এই ভি1 থেকে ভি6, এই 6টা হচ্ছে আমাদের চেস্ট লিড, জাস্ট একটা নর্মাল দেখানোর জন্য। হ্যাঁ। এই যে বোল্ট গুলা দেখা যাচ্ছে না এখান থেকে এতটুকু, এটা হচ্ছে বড় বক্স, হ্যাঁ। আর একদম চিকন চিকন যেগুলো, সেগুলো হচ্ছে ছোট বক্স। আর দেখো লিড 2 কিন্তু নিচে দেয়া থাকে, হ্যাঁ। লিড 2টা নিচে দেয়া থাকে, একদম বড় করে দেয়া থাকে পুরা পেপার জুড়ে। বাকিগুলা কিন্তু একটু ছোট 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 করে দেয়া থাকে, বাট নিচেরটা কিন্তু অনেক বড় থাকে। কারণ কি? এটা থেকে আমরা হার্ট রেট, রিদম, এগুলো একটু কাউন্ট করব, এবং আমরা যদি কোনো চেঞ্জ দেখতে চাই এই যে কিউআর, এই পুরা যে ইসিজির যে গ্রাফটার মধ্যে, সেটাও কিন্তু ভালো করে খেয়াল করা যাবে এখানে। এখানটা খেয়াল করার পরে আমরা বাকি লিড গুলাতে কম্পেয়ার করব। ওকে। তো আমি বলছি যে কোনটা কোন লিড, কোন জিনিস তোমার প্রেজেন্ট করে,
সেটা হচ্ছে এই লেকচারে দেয়া আছে, হ্যাঁ, এই এই স্লাইডটার মধ্যে। দেখো যে ইনফিরিয়র ওয়াল অফ হার্ট, দ্যাট ইজ দ্য ইয়েলো মার্ক করা, হ্যাঁ। তো ইনফিরিয়র ওয়াল তোমার হচ্ছে দেখো লিড 2, লিড 3, এভিএফ, হ্যাঁ। এই তিনটা হচ্ছে তোমার ইনফিরিয়র ওয়ালটা দেখতে হবে। কেন দেখতে হবে? এই এই ছবিটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে এই জন্য যে তোমরা পার্ট 1-এ যখন ইসিজি ট্রেস করবা, তোমার চেঞ্জটা কোন লিডে আছে। এটা মেইনলি এমআই এর জন্য লাগে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য। কারণ তোমাদেরকে বলতে হবে ওটা কোন ধরনের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইনফিরিয়র কিনা, ল্যাটারাল কিনা, অ্যান্টেরিয়র কিনা এবং সেপ্টাল কিনা, এটা বের করতে হবে ইসিজি থেকে, হ্যাঁ। অনেক সময় বলেই দেয় দেয়ার ইজ চেঞ্জ ইন দ্য 2, 3 এভিএফ, তাহলে হুইচ টাইপ অফ ইয়ে আছে, অনেক সময় আবার বলে না। সেটা তোমাদেরকে ইসিজি থেকে বের করতে হবে, হ্যাঁ। সো সবাই কিন্তু ইসিজি একটু দেখতে হবে প্রতিদিন। পার্ট 1-এ কিন্তু পিক্টোরিয়াল অনেক আসে। সো আমি সাজেস্ট করব গুগল থেকে কিন্তু প্রত্যেকটা পিকচার দেখতে হবে, হ্যাঁ। আমার এই ছবিটাও গুগল থেকেই নেওয়া, তোমরা খুললেই হাজার হাজার ছবি পাবে আর কি, ঠিক আছে। তো খেয়াল করো, এটা কালার দিয়ে দেখানো যাতে তোমাদের মনে থাকে ইসিজি লিড 2, 3 অ্যান্ড এভিএফ, দিস ইজ ইনফ্রাওয়াল রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আর একটা হচ্ছে সেপ্টাম। সেপ্টাম দেখো চারটা, সেপ্টাম অথবা অ্যান্টোরিয়র, আমরা ভি1 ভি2 কে সেপ্টামও বলতে পারি, অ্যান্টোরিয়র বলতে পারি, ঠিক আছে। পার্ট অফ মানে সামনে থাকে। হার্টের যে সেপ্টাম সেটা তো মাঝামাঝি থাকে যদি আমরা হার্টের ছবিটা খেয়াল করতে চাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখো ভি3 অ্যান্ড ভি4, এ দুটো হচ্ছে পিওর অ্যান্টোরিয়র, এখানে কোনো সেপ্টামের পার্ট নাই। ভি1 ভি2 হলে তোমার সেপ্টাম অথবা অ্যান্টোরিয়র, অ্যান্সারে যা থাকে অ্যান্টোরিয়র থাকলেও রাইট হবে, সেপ্টাম থাকলেও রাইট হবে, বাট দুটাই থাকলে সেপ্টাম দাগাতে হবে আগে, ঠিক আছে। আর ভি1 ভি2 ভি3 ভি4 এই চারটা থাকলে সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অ্যান্টোরিয়র ওয়াল। ওকে, ভি1 ওয়ান থেকে। থাকলেও ইন্টেরিয়র হবে? হ্যাঁ, তোমার হার্টের পিকচারটা যদি আমরা একটু খেয়াল করি, ধরো আমি যদি এইভাবে হার্টটা আঁকাই, মনে করো আমাদের হার্টটা তো এরকম থাকে, তাই না? হ্যাঁ। এইখানে থাকে আমাদের সেপ্টামটা, এটা সামনে থাকে না? আচ্ছা। সো সেপ্টামের পার্ট কিন্তু ভি1 ভি2, হ্যাঁ। কিন্তু তার মানে এই না যে এটা অ্যান্টোরিয়র না। যদি তোমার ভি1 আর ভি2 থাকে, সেটা তুমি হচ্ছে প্রথমেই বলে নিবা যে এটা সেপ্টাম, যদি সেপ্টাম অ্যান্সার থাকে অ্যান্সার সেপ্টাম হবে, না থাকলে অ্যান্টোরিয়র হবে, ঠিক আছে। সেপ্টাম অ্যান্টোরিয়র দুটা থাকলে সেপ্টাম দাগাতে হবে, বাট ভি1 ভি2 ভি3 ভি4 চারটা থাকলে অ্যান্টোরিয়র দাগাতে হবে, ঠিক আছে। বুঝা গেছে অ্যান্সারটা? আর ল্যাটারাল ওয়াল দেখো রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার, এটাও চারটা লিড 1, এভিএল, লিড 5, লিড 6, ল্যাটারাল পার্ট অফ দ্য হার্ট, ঠিক আছে। তোমাদের এই এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে কিন্তু আবার ছোট করে আমি লিখে দিয়েছি, সো ইটস কোনোভাবে এটা হচ্ছে ভুল করা যাবে না, হ্যাঁ। এই যে অ্যান্ট্রোসেপ্টাল এমআই ভি1 থেকে ভি4, অ্যান্ট্রো এবং সেপ্টাল দুটাই আছে। কেন বলছি? কারণ চেঞ্জ গুলা তোমাদেরকে এই সব লিডে খেয়াল করে দেখতে হবে যে এমআই হইলে এই চারটা লিডে চেঞ্জ আছে কিনা, তাহলে সেটা কোন ধরনের এমআই। পরীক্ষার হলে কিন্তু এটা বের করতে হবে তোমাদেরকে। সো দিস পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নর্মাল ইসিজিতে আমি তো দেখালাম একটা ওয়েভ, রাইট? তো এই প্রথম যে ওয়েভটা আসে এটাকে আমরা বলি পি ওয়েভ। হুম। আর এই পি এর শুরু থেকে এই এই যে স্পাইকটা হয়ে গেছে, স্পাইকের এই যে শুরুটা, হ্যাঁ, এতটুকুকে আমরা বলি পিআর ইন্টারভাল, এই পার্টটাকে, ঠিক আছে, পিআর ইন্টারভাল। আর এইখান থেকে শুরু করে পুরা এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত, এই পুরাটাকে বলি আমরা কিউটি ইন্টারভাল। আর এইটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আর এই দিস ইজ ইম্পর্টেন্ট, দিস পার্ট, এটা হচ্ছে এসটি সেগমেন্ট, এটা তো এস, তাই তো? দিস ইজ কিউ, দিস ইজ আর, দিস ইজ এস। ওকে, এস এর এই স্পাইকের মাথাটা আর এই টি এর শুরুটা, এটাকে আমরা বলতেছি এসটি সেগমেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা এইটার চেঞ্জ দেখে তোমাকে ইসিজি তে অনেক কিছু চেঞ্জ আনতে হবে, হ্যাঁ। যে এমআই থাকলেও এসটি সেগমেন্ট ইলেভেশন হবে আমাদের, ঠিক আছে। এসটি সেগমেন্ট ডিপ্রেসড কোথায়, ইলেভেটেড কোথায়, এটা কিন্তু দেখতে হয় ইসিজি তে। বাট সব সময় আমি দেখেছি এমআই এর যে ইসিজি গুলো দেয় ওরা, সেটাতে কিন্তু এসটি সেগমেন্ট ইলেভেটেডই থাকে, ঠিক আছে। সো এই সেগমেন্টটা চিনতে হবে। ওকে, বুঝা গেছে তো পার্ট গুলো। এবং ইসিজি লাস্টে এই একটা ইউ ওয়েভ থাকে, এটা আসলে খুব বেশি বোঝা যায় না আমাদেরকে, যে ইসিজি গুলো দেখে ওটাতে আসলে ওরকম লাগে না। বাট এটা জাস্ট পার্টের জন্য বলে রাখা, এটা তোমাদেরকে চিনার জন্য, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। ওকে। ওকে, প্রথমে আমাদের দেখার কথা ছিল রিদম, না? যে 10টা জিনিস একটা ইসিজি তে দেখতে হয়, ফার্স্ট ছিল হচ্ছে আমাদের রিদম। সো রিদম মানে হচ্ছে যে তোমার ইসিজির ওয়েভ গুলো তোমার নর্মাল ইন্টারভ্যালে আসছে কিনা,
এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা দেখি যে দুইটা আর্ক, এই দুইটা, এই যে স্পাইক, এই দুইটার মধ্যে তোমার দূরত্বগুলা ঠিক আছে কিনা, এর সাথে এর, এর সাথে এর, এটা ঠিক আছে কিনা। এটা এখন আমরা কিভাবে দেখি? মনে আছে সেই ছোটবেলায় কার্ড টেস্ট করতাম? আমরা একটা কার্ড নিতাম বা একটা কাগজ নিতাম, হ্যাঁ, নিয়ে আমরা যেটা করতাম যে ধরো এইখান থেকে এই আর এর মাথায় বসাতাম, দিয়ে এইটা হচ্ছে এভাবে দাগায় নিতাম যে এখান থেকে এই পর্যন্ত তোমার ইয়ে আছে, কত দূর, কতটুকু গেছে। পরে সেগুলা বসায় বসায় দেখতাম ঠিক আছে কিনা। ছোটবেলায় যখন আমরা ফিফথ ইয়ারে ইসিজি রিড করা শিখেছি তখন কিন্তু আমরা এভাবে রিদমটা দেখতাম, ঠিক আছে। তো তোমরা তো ওখানে আসলে কাগজ তোমাদেরকে কিন্তু একটা দিবে পরীক্ষার হলে রাফ করার জন্য, ম্যাথ করার জন্য। সেটা তো পিসির মধ্যে নাও লাগাতে পারো। তোমরা যেটা করবা, মাঝখানে রাফলি বড় ঘর কয়টা, মোটামুটি যদি দেখো যে নাম্বারটা সমান আছে, পুরা মানে এখানে যেমন 1 2 3 4, 4.5ও না, 4 ঘর একটা স্মল ঘর, সবগুলারই কিন্তু তাই আছে কিনা মোটামুটি একটা রাফলি ইয়ে করতে হবে তোমাকে, ঠিক আছে। আর তুমি যদি মানে চোখে দেখলেও বুঝতে পারবা, না হলে ওখানে পেজ দেয়, পেজের মধ্যে গিয়ে তুমি দেখবা যে তোমার রিদম ঠিক আছে কিনা। সমস্যা হচ্ছে মানে রিদম অ্যাবনর্মাল এরকম কিনো তোমাদের ইসিজি দেয় না। এটা আমি আবার বলে দিলাম, এটা হচ্ছে নর্মাল ইসিজি দেখার জন্য। এই যে দেখো নিচে একটা আমি অ্যাবনর্মাল সাইনাস রিদমের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, হ্যাঁ। দেখো এই এই দুটা এটা যতটুকু, এটার থেকে দেখো এটা দূরত্ব অনেক বড়, আবার এটা ছোট হয়ে গেছে না, যেটা রিদমটা ঠিক নাই। দিট ইজ দ্য অ্যাবনর্মাল সাইনাস রিদম। সেটা মেইনলি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন গুলাতে দেখা যায়। ফিব্রিলেশন মানে কি? বেশি বেশি হার্টবিট যেগুলাতে হচ্ছে, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে চেনার জন্য, এখান থেকে কোশ্চেন আসে না। তোমাদের আমি আগেই বলেছি যে ইসিজি রিড করতে পারতে হবে, হুম। আমরা গাইনোকোলজিস্টরা পারি না, এটা খুবই খুবই লজ্জার একটা বিষয়, হ্যাঁ। ইসিজি থাকলে সাথে সাথে যদি একটু মনে হয় অ্যাবনর্মাল, আমরা কি বলি, কার্ডিওলজিতে কল পাঠাও। এবং সবাই খুবই অপমান করে আমাদেরকে যে সব কল গাইনি থেকে আসে কেন, তাই না, আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ ভাবে না। আর তুমি যখন এমআরসিওজি করবা, ইউ মাস্ট নো ইসিজি। অনেকে তোমরা দেশের বাইরে যাবা, তোমাদেরকে অবশ্যই ইসিজি জানতে হবে, কারণ ওদের দেশের নার্সরা পর্যন্ত ইসিজি জানে, ঠিক আছে। এবং আমি আমার ইসিজি শিখেছি কিন্তু মানে একজন নার্সের কাছেই, সত্যি কথা যেটা, সেটা আমাদের দেশের কেউ না, আমার হচ্ছে ফরেনার একজন নার্সের কাছ থেকে আমি কিন্তু ইসিজি মেইনলি শিখেছি, হ্যাঁ। আমার একটা ট্রেনিং এ তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, এবং সে আমাকে শিখিয়েছে যে দিস ইজ ইসিজি, এভাবে শিখতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই যে তোমাদেরকে হার্ট রেট কিভাবে হচ্ছে আমরা কাউন্ট করবো, ঠিক এখন এটা আসছে। হার্ট রেট হচ্ছে দুই ধরনের, ইসিজির জন্য দুই রকম। একটা হচ্ছে যেটাতে তোমার রেগুলার রিদমে আসছে ইসিজিটা, এর আগের স্লাইডে আমরা যাই যে এই একটা ইসিজি হার্ট রেট হবে একরকম, আর যেটা তোমার হচ্ছে এরকম ইরেগুলারলি আসতেছে সেইটার একটা হার্ট রেট হবে ডিফারেন্ট, হ্যাঁ। দুইটার হার্ট রেট হচ্ছে আমাদেরকে একটু শিখতে হবে। তো যখন রেগুলার রিদম থাকে তখন হচ্ছে আমি বলছি 300 ডিভাইডেড বাই হচ্ছে আর আর ইন্টারভাল, হ্যাঁ। আর আর ইন্টারভালে কতগুলো লার্জ বক্স আছে, লাইক দিস, দিস ইজ আর, তাই না, এটা আমরা জানি আর, এটাও জানি আমরা আর, তাই না। আর থেকে আর এর যে ইন্টারভাল, হুম, আর তো একটাই, আহ, ঠিক আছে। এই আর থেকে এই আর এর যে ইন্টারভাল, তার মধ্যে কতগুলা লার্জ বক্স আছে সেটাকে 300 দিয়ে ভাগ করতে হবে, মানে 300 কে তাকে দিয়ে ভাগ করতে হবে। যেমন এই এই আর আর এই আর এর মধ্যে লার্জ বক্স আছে দুটো, এখানে একটা, এখানে একটা, দুটো। তাহলে 300 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও কি হবে, যে 150 বিট, ঠিক আছে। হার্ট রেট এভাবে যখন তোমার রেগুলার রিদম আসবে, রিদমটা এই জন্য দরকার, হার্ট রেট কাউন্টের জন্য দরকার। যেমন ধরো এখানে আর আর এর মধ্যে একটা ঘর আছে, সো হার্ট রেট হবে 300। এখানে আছে দুটো, 150। এখানে আছে তিনটা, 100। মানে যাই হোক, তোমার আর আর ইন্টারভালের মধ্যে যে যতগুলো লার্জ বক্স আছে 300 কে তাকে দিয়ে ভাগ দিতে হবে আর কি, তাহলে তোমার হার্ট রেট বের হয়ে আসবে। মনে রাখো যে এইটা হচ্ছে ফর রেগুলার, রেগুলার রিদম, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে, যে রিদম ঠিক আছে কিনা। না, ইরেগুলার, ইরেগুলার হলে তোমার কি করতে হবে? ইরেগুলার হলে তোমাকে দেখতে হবে যে আমরা তো জানি, প্রথমে দেখো আমি হচ্ছে যে বলেছি যে আমাদের একদম শুরুর স্লাইডে চলে আসি, এইটাতে, ওকে। যে আমরা বলছি যে 1 সেকেন্ডে তোমার কতগুলো কয়টা ঘর যাবে, 25 মিলিমিটার, মানে 5টা ঘর যাবে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 5টা, বড় বড় পাঁচটা। বড় বড় 5টা। তাইলে 6 সেকেন্ডে কয়টা যাবে, 30টা, 5টা, হ্যাঁ। ইরেগুলার থাকার সময় তোমাকে হচ্ছে এরকম দেখতে হবে যে 30টা ঘর
পর্যন্ত তোমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, 30টা পর্যন্ত। তাহলে এখান থেকে কাউন্ট করো, 1 2, এই যে ওরা কাউন্ট করে দিয়েছে আমাদেরকে, এই যে এখানে এসে 30। ঠিক আছে, এখন সরি, এটা এত চলে যাচ্ছে। 30টার মধ্যে তোমাকে দেখতে হবে কয়টা আর কিউ আর এস কমপ্লেক্স বা আর কয়টা আছে। ঠিক আছে, দেখো 30টার মধ্যে কয়টা আছে। 1 2 3 4 5 6, 6টা। 6কে 10 দিয়ে গুণ দিবা, তাহলে 60। এটা আমি আবার বলছি, ওকে। তোমাকে প্রথমে দেখতে হবে যে 30টা লার্জ ঘরের মধ্যে কয়টা আর আছে। প্রথম কাজ ইরেগুলার রিদমের মধ্যে, সেই আর কে তোমার 10 দিয়ে গুণ দিতে হবে। ধরো এখানে তোমার 6টা না থেকে তোমার থাকলো 7টা, তাহলে 10 দিয়ে 70 হতো। ঠিক আছে, বুঝা গেছে? ভেরি ইজি। কিন্তু চর্চা না থাকলে আমরা ভুলে যাই, তাই না? তখন কার্ডিওলজিতে কল পাঠাই আর ওরা বলে যে হলো, বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। নো ইস্যু। এই পর্যন্ত ক্লিয়ার? ইসিজিটা একটু বুঝে নাও, হ্যাঁ। আজকে আমার টপিকস গুলো আসলে প্রথম ক্লাস হিসেবে একটু জটিল। আচ্ছা, নাও আসো যে এক্সিস। এক্সিস মানে হচ্ছে হার্টটা কোন দিকে তোমার বেশি ডেভিয়েটেড আছে, একদম বাম কাত হয়ে আছে নাকি ডান কাতের দিকে আছে, হ্যাঁ। তো আমাদেরকে প্রথমে নর্মাল এক্সিস জানতে হবে। এক্সিস ডেভিয়েশন দিয়ে কোনো কোশ্চেন আসলে আসে না। এক্সিস ডেভিয়েশন দিয়ে নর্মালে দাও, আমাদের কোনো ইসিজি আসলে ওরকম দেখতে হয় না। ঠিক আছে, ওটা আরো যাদের অনেক আমাদের গাইনিতে কার্ডিওলজি কতটুকু লাগে, এমআই আছে কিনা লাগে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা সেটা লাগে। ওখানে কিন্তু এক্সিস খুব বেশি আমাদের মাথা ব্যথা নাই, বাট জানতে হবে অ্যাজ এ পার্ট অফ ইসিজি। হ্যাঁ, এখান থেকেও তোমাদের কোনো কোশ্চেন আসবে না। সো নর্মাল এক্সিস কিন্তু -30 থেকে 110। সরি, নর্মাল ইসিজি হচ্ছে -30 থেকে 110। তাহলে দেখো এই যে -100 থেকে ঘুরে এসে এই জায়গাটাতে এসে 110 হয়। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে 120, একদম পেটের কাছে আসলে হচ্ছে তোমার একটু 110 হবে। 90 ডিগ্রি থেকে একটু সামনে গেলে 110। ঠিক আছে, এইটা হচ্ছে নর্মাল এক্সিস, মানে হাতটা নর্মালি এইভাবে থাকে আর কি, লং এক্সিস। এখন তোমার কোন পাশে, যখন লিড 1 অ্যান্ড লিড AVF, হ্যাঁ লিড 1 খেয়াল করো, লিড 1 কিন্তু ছিল একদম ইসিজি পেপারের সামনে। হ্যাঁ, আবার আমি যাই তোমাদেরকে রিমাইন্ড দেওয়ার জন্য, ঘুরে যাই। দেখো এটা কিন্তু লিড 1, হ্যাঁ। হ্যাঁ, এন্ড দিস ইজ হচ্ছে AVF, একদম নিচের দিকে। ঠিক আছে, ওকে। সো যখন দুইটাই পজিটিভ, লিড 1 এবং হচ্ছে লিড AVF পজিটিভ, কিভাবে পজিটিভ নেগেটিভ বুঝবে সেটা আমি পরে বলছি, তোমরা জাস্ট এটা হচ্ছে চার্টটা দেখো, হ্যাঁ। দ্যাট মিনস ইটস নর্মাল, হার্ট এরকমই থাকবে। আর আমাদের লিড 1 কিন্তু হাতে থাকে, হ্যাঁ, তো এটা পজিটিভে থাকবে। আর যেটা হচ্ছে তোমার লিড 2, যেটা হচ্ছে আমাদের এই এই জায়গাটাতে, এখানে আসলে পায়ের কাছে লিডটা থাকে, হ্যাঁ। এখান থেকে এই পা মানে লেফট লেগ পর্যন্ত আর কি থাকে, ফুট পর্যন্ত। তো যখন দুটাই পজিটিভ থাকে তখন সেটা নর্মাল। ঠিক আছে, যদি লিড 1 পজিটিভ থাকে আর AVF নেগেটিভ থাকে, সেটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। ও, ইটস রিয়েলি ডিস্টার্বিং না, একটু টাচ লাগলেই চলে যায়। কোশ্চেন আমি বলে দিব, আগে ইসিজি বলে নাও। সরাসরি কোশ্চেন বললে তো শুধু অতটুকু মুখস্থ করে চলে যাবা, একটু অ্যাবনর্মাল ইসিজি দিলেই তো আর পারবা না, বলবা পড়ায় নাই আমাদেরকে, তাই না? আচ্ছা, আর যদি লিড 1 নেগেটিভ থাকে আর লিড AVF পজিটিভ থাকে, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। দুটাই নেগেটিভ থাকলে হচ্ছে এক্সট্রিম এক্সিস, মানে পুরা হার্ট উল্টাই গেছে, ওর যা এক্সিস থাকার কথা সেটা থাকে না, ডেক্সট্রোকার্ডিয়া যেটাতে থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা তোমার যেটা দেখাচ্ছে যে দেখো লিড 1 এ পজিটিভ আর যেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো, আমরা এটা বুঝবো হচ্ছে তোমার এই RYF এর এই যে রিফ্লেকশনটা, সেটা উপরে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে AVF, হ্যাঁ, ইসিজিটা একটু ঘোলা। এটা হচ্ছে AVF আর এটা হচ্ছে লিড 1, তাই তো? দিস ইজ লিড 1, মানে লিখছে না। আচ্ছা, দুইটারই যখন ROF উপরের দিকে থাকবে, দ্যাট ইজ দুটাই পজিটিভ, দ্যাট ইজ নর্মাল, নর্মাল এক্সিস। AVF এ আর উপরের দিকে থাকলো, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। এখন হচ্ছে যেটা তোমার, দেখো AVF এ আরটা নিচের দিকে আর এটা উপরের দিকে, তাহলে এটা পজিটিভ, দিস ইজ নেগেটিভ, তাহলে কোথায় গেল? লেফট এক্সিস ডেভিয়েশন, লেফট এক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, আর যেখানে হচ্ছে তোমার লিড 1 এ দেখছো নেগেটিভ চলে আসছে আর AVF এ হচ্ছে উল্টা আসছে, পজিটিভ আছে, তাহলে এটা রাইট এক্সিস ডেভিয়েশন।
পাশে আবার দিয়ে দিচ্ছি জাস্ট দেখার জন্য। তোমাদের ইসিজি ইয়ে করতে তো আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি আসলে দেখাচ্ছি আর কি। কিন্তু এটা জাস্ট নর্মাল তোমার ইসিজি পেপার ট্রেস করার জন্য, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার হলে আসবে না। পরীক্ষা যেটা আসবে সেটা খুব ভালো করে দেখে নিও তোমার। এরপর আসো হচ্ছে পি ওয়েভ। হ্যাঁ, পি ওয়েভে কি কি দেখতে হয়? প্রথমে তোমাকে একটা ইসিজি তে দেখতে হবে পি ওয়েভ প্রেজেন্ট কিনা, আছে কি নাই। ঠিক আছে, তারপরে দেখবো পি ওয়েভটা কিরকম দেখতে, ওর হাইটটা কিরকম, ওর ওয়াইডটা কিরকম। ঠিক আছে, নর্মাল হাইট তোমার লিম্ব লিড মানে লিড 1 2 3 যেটা আছে সেটাতে থাকবে হচ্ছে <2.5, মানে দুইটা ছোট ঘর আর একটা ছোট ঘরের অর্ধেক বা বড় ঘরের হাফ। ওকে, বড় বক্স মনে আছে সেই বক্স, সেই যে এরকম বড় বক্স ছিল, তাই না? এরকম পাঁচটা আমাদের একদম এরকম ঘুন 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 পাঁচটা বক্স ছিল। হ্যাঁ হ্যাঁ। এইটার হচ্ছে তোমার পাঁচটা, তো এই যে এই পাঁচটার মধ্যে যদি এই উপরে যেটা হচ্ছে এটা তোমার থাকবে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত, এই এই হাইট পর্যন্ত থাকবে হচ্ছে তোমার পি ওয়েভ। পি ওয়েভটা উঠবে এই আড়াই পর্যন্ত হাইয়েস্ট, এর থেকে একটু কম থাকতে পারে সমস্যা নাই, কিন্তু এর উপরে যাবে না। পাবেন। ঠিক আছে, আর প্রিকর্ডিয়াল লিড এটা মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখো যে হাইটটা এরকম থাকে আর ওয়াইডটা থাকবে হচ্ছে <0.212 সেকেন্ড, মানে লেস দেন স্মল এর থেকে এইটা, মানে ওয়াইডটা থাকবে হচ্ছে এইরকম। ঠিক আছে, মানে এই যে তিনটার এক দুই তিন, তিনটার কম, কম। আর উপরে থাকবে হচ্ছে আড়াইটার কম। ঠিক আছে, এই পিওএফ কিন্তু চিন্তা হবে, কারণ থাইরোটক্সিকোসিস এর পেশেন্ট তোমাকে দিবে যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, ঠিক আছে, ইসিজি তে পিওএফ আছে কিনা। তো দেখো, এক্সিস ডিভিয়েশন ওগুলা বাদ দাও, হ্যাঁ। আচ্ছা, পি ওয়েভের ওই ইয়েটা আছে, আর আর একটা হচ্ছে পি পালমোনেল। পি পালমোনেল মানে কি? পি পালমোনেল মানে আমরা জানি যে নর্মালি পিওএফ থাকবে হচ্ছে তোমার দুইটা ছোট ঘরের একটু উপরে, তাই না? হুম। যেটা একটু আর বড় হয়ে যাবে, আড়াইয়ের বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার পি পালমোনেল। দিস ইজ, দেখছো পিটা একটু বড়, একদম একটা বড় ইয়ের মতো, লার্জ ঘরের সমান। তো যেটা পি পালমোনেল থাকবে, পি পালমোনেলি কখন পাওয়া যাবে? যদি রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে। রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের ইয়েগুলো দেখো কি কি ফাইন্ডিং থাকে ইসিজি তে। রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে, সাথে পি পালমোনাল থাকবে, লো কিউআরএস ভোল্টেজ থাকবে। তোমরা যদি এসিজি তে টেস্ট নাই করতে পারো, তোমাদের অপশনে থাকবে রিকলে, যদি তোমরা দেখো যে যদি কারো রাইট আর্টেরিয়াল এনলার্জমেন্ট থাকে ইসিজি ফাইন্ডিং কি কি থাকবে, তা এই চার্টে তিনটাই দেওয়া আছে। ঠিক আছে, রাইট এক্সিস ডেভিয়েশন, পি পালমোনাল আর লো কিউআরএস ভোল্টেজ। আচ্ছা, এই পর্যন্ত কি কঠিন লাগতেছে নাকি বোঝা গেছে? আমার মনে হয় রেকর্ডিংটা আবার দেখে তোমরা যখন নিজে আবার পড়তে যাবা দেখবা ভেরি ইজি, ইসিজি ইজ ভেরি ইজি। আচ্ছা, পি মাইট্রালি এটা পাওয়া যায় হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্টে। পি মাইট্রালটা কি? পি মাইট্রালটা হচ্ছে যে এই যে পি ওয়েভটা আছে না, ওর মাথায় একটা নচ থাকে, এম এর মতো এরকম একটা নচ থাকে, হ্যাঁ। দিস ইজ হচ্ছে পি মাইট্রালি, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্টে পাবা। শুধু এটাই পাবে। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, লেফট অ্যাট্রিয়াম বড় মানে তো হার্ট লেফট দিকে ঘুরে গেছে, অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে তোমার পি মাইট্রালি কয়টা দিয়েছি এখানে। আর একদম উঠে যাবে তাই তো? না, এখানে হাইট ইজ নট ইম্পর্টেন্ট, কি দেখে ওই যে ওয়েভ থাকবে, নচ থাকবে। ও আচ্ছা, দিস নস। ইজ নচ, নস। এই যে এম এর মতো। ও হ্যাঁ হ্যাঁ, নর্মালি তো দেখছো, নস নাই, দ্যাটস নর্মাল নচ এরকম। না, এই দেখো এখানে একটা এম এর মতো আছে, হ্যাঁ। আচ্ছা। এটা থাকলে বুঝবা হচ্ছে এটা পি মাইট্রালি। আর হাইট যদি একদম বড় হয়ে যায় সেটা হচ্ছে পি পালমোনাল, তার মানে ওটা পাগল। হচ্ছে রাইট অ্যাট্রিয়াল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। আর অ্যাবসেন্ট পি ওয়েভ, প্রথমে বলছে আগে দেখবা আছে কি নাই, এ দেখো এখানে পি ওয়েভ নাই। এটা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, প্রেগন্যান্সি থাইরোটক্সিকোসিস পেশেন্ট যাদের হার্ট খুব দ্রুত বিট করে আর কি, সেক্ষেত্রে পাওয়া যায় না। দেখো পি ওয়েভ নেই, কোনো পি ওয়েভ নাই এখানে, নাই কোনো পি ওয়েভ নাই, পি ওয়েভ নাই, পি ওয়েভ নাই। ঠিক আছে, ইসিজি কিন্তু খুবই মজার, এনি টাইপ অফ গ্রাফ আই রিয়েলি লাইক ইট টু ইন্টারপ্রিট। তোমরাও সময় নিয়ে ইসিজি গুলো ট্রেস করার চেষ্টা করবে, ইটস ইটস ভেরি মানে এনজয়েবল আর কি, তোমরা দেখবা যে এটা করা যায়। আচ্ছা, এখন পি নিয়ে আমাদের কথাবার্তা শেষ হয়ে গেল। নেক্সট আমাদেরকে দেখা হয় হচ্ছে পি আর ইন্টারভ্যাল, মানে পি এর শুরু এবং কিউ এর একদম মানে এই পর্যন্ত, হ্যাঁ, শুরু পর্যন্ত এটা যে ইন্টারভ্যালটা এটা হচ্ছে পি আর ইন্টারভ্যাল। তোমাকে শুধু পড়তে হবে নর্মাল রেঞ্জ কতটুকু পি আর ইন্টারভ্যালের। নর্মাল রেঞ্জ হচ্ছে 0.12 থেকে 0.2 সেকেন্ড, দ্যাট মিনস 3 থেকে 5 স্মল বক্সেস, মানে এটা তোমার 3টা থেকে 5টা স্মল বক্স অথবা একটা লার্জ বক্স থাকবে। ঠিক আছে, তোমার এটা এটা হচ্ছে নর্মাল ইয়ে থাকে আর কি, রেঞ্জ। আচ্ছা, প্রলংড পিয়ার ইন্টারভালটা তোমার কখন থাকে?
যখন হার্ট ব্লক থাকে, আমরা বলি না যে হার্ট ব্লক, এটা কিন্তু একটা খুব পরিচিত ইসিজি, আমরা এমবিবিএস এ অস্পির জন্য পড়েছিলাম, তোমাদের হয়তো মনে নাই, একটু পড়লে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই যে দেখো, পি শুরু হয়েছে এখানে, আর এই দেখো এটা কত বড় না, একদম নর্মালি 5 ঘরের বেশি তো যাওয়ার কথা না, এটা দেখো কত বড় চলে আসছে, ঠিক আছে? 7 ঘর চলে আসছে, তার মানে এখানে আছে, এরকম কয়েকটা লিডেই তুমি দেখতে পারবা। এখানে তো নাই, এখান থেকে এটা দেখো কত বড়, তাই না? এখানেও খুবই বড় আছে, এখানেও অনেকগুলো বড়। তো এটা হচ্ছে তোমার হার্ট ব্লক। হার্ট ব্লকের অনেকগুলো টাইপস আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রি, অত তোমার দেখতে হবে না। তুমি হার্ট ব্লকটা চিনতে পারছো কিনা, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এটা এখন কোনটা আসছে এটা, কিন্তু আমি নিজেই দেখতে পারতেছি না উপরে কি। আচ্ছা, পিআর ইন্টারভাল এখন যদি শর্ট হয়ে যায়, নর্মালি তো হওয়ার কথা 3টা থেকে হার্ট ব্লক, হ্যাঁ, এখন যদি এখন এটা তোমার শর্ট হয়ে গেছে, হ্যাঁ, তখন এটা একটা সিনড্রোম আছে উপরে, এটা উঠানো যাবে কিনা, এটা তো পিসি হইলে আমার জন্য সুবিধা হতো, এখন তো আমি উঠাইতে পারতেছি না। আচ্ছা, এই স্লাইডটা ছোট করে দিই, জুম আউট করে দিলে তোমার এটা বোঝা যাবে। ফের 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 হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমি আজকে স্মার্টে তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি, তো আমি নিজে একটু পাজলড, কারণ নিচের ইয়েটা আসতেছে না। ওকে, আমি এখান থেকেও ইয়ে করতে পারছি না। আচ্ছা, যাই হোক, থাকলে তোমার এই সিনড্রোমটার নাম উপরে লেখা আছে যে পি ইয়ে হলে কি হবে, ডাব্লিউপি সিনড্রোম, হ্যাঁ। ও আল্লাহ। না, এক মিনিট। না, অনেক ইয়েতে চলে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা এখন চলে আসবে, ওকে। সো এই যে এখানে আছে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, ওকে, যখন পিটা তোমার শর্ট থাকবে, এই যে একদম কম কম, ওকে। তোমাদের নর্মালি হচ্ছে হোয়াইটটা না, তুমি শুধু জাস্ট চিনে রাখো কোথায় কি, কোনটা কি হচ্ছে। তোমার কিন্তু যখন এরকম জটিল ইসিজি দিবে, ওরা কিন্তু ফাইন্ডিংসটা বলে দিবে যে পিআর ইন্টারভ্যাল তোমার এরকম সিমস টু বি প্রলং, দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন। ডাব্লিউপি টাইমস সিনড্রোম তার না, তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিবে যেখানে পিওএফ তোমার হচ্ছে নেই, মানে অ্যাবসেন্ট থাকছে। তোমার দেখবে এই যে ব্লকের একটা ইসিজি দিবে, হ্যাঁ, ওই দুটো ইসিজি একটু মনে রাখবে। একটা থেকে দুটো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার কিউ ওয়েভ, আমরা এবার আসছি কিউ ওয়েভে। কিউ ওয়েভের নর্মাল হচ্ছে দুইটা স্মল বক্সের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, এই দুটো ছোট্ট বক্সের মধ্যে থাকতে হবে। যখন তোমার কিউ ওয়েভটা ইয়ে থাকবে, বড় দুইটা স্মল বক্সের থেকে বড় হয়ে যাবে ডিপটা, এই যে এই ছোট, এই ডিপটা, হ্যাঁ, মানে নিচের জিনিসটা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এটা তোমার প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। প্যাথোলজিক্যাল কিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যায় হচ্ছে ওল্ড এমআই এর ক্ষেত্রে, পুরানা এমআই এর ক্ষেত্রে, ঠিক আছে। তখন প্যাথোলজিক্যাল কখন বলবো, যখন তোমার এই কিউ ওয়েভের ডিপটা তোমার দুইটা ছোট ঘরের থেকে বেশি নিচে ঢুকে যাবে, ঠিক আছে, নিচের দিকে বেশি চলে আসবে, হ্যাঁ, ডিপটা যখন বেশি হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স নর্মাল 0.08 থেকে 0.12 সেকেন্ড, মানে 2টা থেকে 3টা স্মল বক্স পর্যন্ত হওয়া থাকে। যখন বেশি বড় হয়ে যায় কোথাও হয়, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে। এই দেখো কিউআরএস কমপ্লেক্স গুলা কত বড় বড়, চওড়া হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, হ্যাঁ। 27-এ আমার একটু গরমই লাগতেছে, হ্যাঁ, আমি একটু কমাই দিই। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে, হ্যাঁ। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হচ্ছে V আর 6 তোমাকে দেখতে হবে। এটা যদি ভিটা এম প্যাটার্নে থাকে, উপরে যে কিউআরএস কমপ্লেক্সটা দেখো এম প্যাটার্নের মতো, আর নিচে 6-এ হচ্ছে উল্টা, এই যে এটা তোমার ডাব্লিউ এর মতো না, নিচের দিকে। বোঝা যাচ্ছে? বলবা যে আপু দুইটাই তো একই লাগতেছে, তাই না? দেখো এটা তোমার এরকম এম প্যাটার্ন, তাই তো, লাইক এম। আর এইটা দেখো তোমার ডাব্লিউ এর মতো, মানে কিউটা ডিপ, হ্যাঁ, নিচের দিকে, এটা হচ্ছে ডাব্লিউ এর মতো। না, না, দুটো একরকম না। যখন উপরে এম নিচে ডাব্লিউ, সেটা হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, এটা মনে রাখি ম্যারো দিয়ে। এম হচ্ছে সামনে, হ্যাঁ, 1 নম্বরে, ডাব্লিউ হচ্ছে 6 নম্বরে, আর 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 দিয়ে হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে।
কারণ এটা তোমার উল্টাবে। লেফটে জাস্ট উল্টাটা দেখো, লেফটে উপরে থাকতেছে ডাব্লিউ, নিচে থাকতেছে এম। তো তোমার পরীক্ষার হলে মনে হবে সামনে এম থাকলে যেন কি ডাব্লিউ, মানে পরীক্ষার হলে তো উল্টাবেই, সিমিলার জিনিস। রাইটটা আমি ম্যারো দিয়ে মনে রাখবো, বাট হ্যাঁ, এর সামনে, আর ডাব্লিউ হচ্ছে পিছনে। হ্যাঁ, পিছনে। আর মাঝখানে আর আর দিয়ে রাইট ব্লক। হ্যাঁ, আর জাস্ট অপোজিটটাই লেফট হবে, একটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। আচ্ছা, এখন কিউটি ইন্টারভ্যাল, ঠিক আছে। নর্মাল তোমার হচ্ছে কিউটি ইন্টারভ্যাল তোমার থাকবে হচ্ছে দুইটা বড় বক্স, ঠিক আছে, মানে 10টা স্মল বক্সের মধ্যে। এর থেকে বড় হয়ে গেলে সেটা হচ্ছে লং, ঠিক আছে। আর একটা হচ্ছে এসটি ইন্টারভ্যাল, এসটি ইন্টারভ্যালের থেকে এইটা হচ্ছে আমাদের বেশি লাগবে, যে এম আই তে তোমার কি হয়, এসটি ইলেভেশনটা খুবই লাগে, ঠিক আছে। এই এই ইসিজি তোমাদেরকে চিনতে হবে, এটাই তোমার ইসিজি আসবে। এসটি উপরে উঠে গেছে দেখতে পাচ্ছো, এস আর টিটা নর্মালি, নর্মাল একটা ইসিজি কোথায় দেখাই তোমাকে, তো তুমি বুঝতে পারবা। এটা তো অ্যাবনর্মাল, এই যে এস, এটা তো কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ, এস তো দেখো এখানে নাই, উপরে উঠার এখানে তো উপরে উঠে নাই, ঠিক আছে। এস এর পরে পরেরটা ইয়ে হয়ে গেছে, কিন্তু তোমার এইটাতে তোমার যে মুহূর্তে কিউটা শেষ হয়ে গেছে, নর্মালি এরকম হওয়ার কথা ছিল, হ্যাঁ জিনিসটা, আমরা কি জানি পি ওয়েভ, একটু যাওয়ার পরে কিউ ওয়েভ, এইরকম হওয়ার কথা ছিল না, কিউআরএস টা ইসিজিটা এরকম হওয়ার উচিত ছিল। এখানে একটা ডিপ থাকার কথা ছিল, হ্যাঁ। সেই ডিপটা যখন থাকবে না, ঠিক আছে, এই যে এই জিনিসটা যখন ডিপটা থাকছে না, সেটাই হচ্ছে তোমার এমআই। এই ইসিজি তোমাদেরকে চিনতে হবে মাস্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবে। বুঝতে পারছো? নিয়ম তো ছিল এইরকম না, এটা আর এটা এক লাইনে সমান থাকার কথা ছিল, এই লিডে কিন্তু নাই। আছে কিন্তু ওর দেখো এই লিডে 2 নাম্বার 3 নাম্বার লিডে, ঠিক আছে। 6 নাম্বার লিডে ওরকম নাই, 5 নাম্বারে ওরকম নাই। আছে কিন্তু এখানে একটু আছে, V1 V2 V3 তে মেইনলি আছে। হ্যাঁ, তার মানে এটা তোমার এখানেও একটু আছে, V4 এও একটু আছে। হ্যাঁ, V5 এ নাই, V6 এও নাই। তাহলে V1 V2 V3 V4 এ আছে, মানে এটা অ্যান্ট্রোসেপ্টাল, সেই প্রথমে অ্যান্ট্রোসেপ্টালে নাই, হ্যাঁ। প্রথম দিকের। হ্যাঁ, আচ্ছা, এইগুলা হচ্ছে তোমার ওইটা, ওই জিনিসটাই তোমার আবার আমি শর্ট করে বলছি। যদি 1 আর 2 এর মধ্যে চেঞ্জ থাকে তাহলে সেপ্টাল এমআই হবে, 3 4-এ হলে অ্যান্ট্রো এমআই হবে, 4টা মিলে হলে অ্যান্ট্রো এবং সেপ্টাল একসাথে হবে V1 থেকে V4 হলে। 1 AVF মানে ওই সামনে যেটা ছবি দেখে আসছো সে সেম জিনিস এখানে তুলে দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ল্যাটারাল। আর 2 3 AVF হলে ইন্ট্রো এমআই। এইটা তোমাদেরকে একদম জানতেই হবে, বিকজ দিস ইজ পেইড। এইরকম একটা ইসিজি তোমার আসবেই মাস্ট পরীক্ষার হলে, যদি একটা ইসিজি আসে তাহলে এটাই আসবে। সো এইটা তোমাদেরকে একদম মাস্ট চিন্তা হবে। সবগুলো তো দিবে না, একটা দিবে, একটা চেঞ্জ, চেঞ্জটা কোথায় আছে, তোমাকে লিড গুলা কাউন্ট করে বের করতে হবে যে কোথায় কোনটা চেঞ্জ এবং কি টাইপের এমআই হচ্ছে ওর। বুঝতে পারছো? যেমন এইখানে তোমার 4টা লিডে দেখাচ্ছে, হ্যাঁ, 1 থেকে 4, তাহলে এটাকে আমি বলবো অ্যান্টেরোসেপ্টাল, তাই না, যে V1 V2 থেকে অ্যান্টেরোসেপ্টাল। হ্যাঁ, যদি একই চেঞ্জ তোমার 2 নাম্বারে থাকতো, এভিএফ এ থাকলো, আবার 3 নাম্বারে থাকতো, তাহলে আমি ওটা বলতাম ইনফিরিয়র এমআই। ঠিক আছে, বুঝা গেছে? এখন হচ্ছে তোমার ন্যারো, টল এবং পিকড টি ওয়েভ, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে হাইপার ক্যালেমিয়া, এটা আর একটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে এমআই এর ইসিজি, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের তোমার হচ্ছে ইসিজি, তোমাকে কোশ্চেনটা তোমাদের কিরকম থাকবে জানো, একটা সিনারিও দিবে যে এরকম একটা মহিলা, ওর 3 দিন আগে হিস্টেরেক্টমি হয়েছে মনে করো, তারপরে তার হচ্ছে খুব খারাপ লাগছে, চেস্ট পেইন হচ্ছে, এরকম একটা কিছু দিবে। অথবা আদার কোনো জ্বর টর দিয়ে তোমাকে বলবে যে তুমি এরকম আর্টেরিয়াল ব্লাড গ্লাস অ্যানালাইসিস করছো, ইলেকট্রোলাইট করেছো, ইলেকট্রোলাইটে দেখতেছো পটাশিয়াম কম, এটা তো বলবে না, ওরা দেখবে রেঞ্জের থেকে কম দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখা দিয়েছে 1.9 লিখে দিয়েছে, তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটা হাইপোক্যালেমিয়া নাকি হাইপার ক্যালেমিয়া। অথবা পটাশিয়াম 5.5 দিয়ে দিবে, মানে তোমারটা 5-এর থেকে বেশি হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। হ্যাঁ, নর্মালি তো 3.5 থেকে 5.5। ওরা 5 পর্যন্ত ধরে, তোমাকে রেঞ্জটা দেয়া থাকবে, কোশ্চেনের ব্র্যাকেটের রেঞ্জটা দেয়া থাকবে, ওরা যে রেঞ্জটা নিবে। হ্যাঁ, তুমি দেখবা যে এটা হাইপো নাকি হাইপার ক্যালিমিয়া কি আসছে। হ্যাঁ, সেইটা দেখে তারপরে তোমাকে বলবে যে তার ইসিজি একটা ছবি দিবে যে এইরকম তার একটা ইসিজি আসছে, এখন হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। তো তোমার এই পুরা সবকিছু বের করে ওকে বলতে হবে যে হাইপো আসছে নাকি হাইপার আসছে। বুঝতে পারছো? ওরা কখনোই তোমাকে ইন্টারপ্রিট করে দিবে না, ওরা তোমাকে সিনারিও দিয়ে দিবে, কিরকম আসছে সেটা টেস্ট রেজাল্ট দিয়ে দিবে, মানে রিপোর্ট আমরা যেরকম পাই তোমাকে ওরকম রিপোর্ট দিয়ে দিবে, তোমাকে রিপোর্ট দেখে অ্যানালাইসিস করতে হবে যে ওর কি আসছে। ঠিক আছে, তো মনে রাখবা হচ্ছে যে ন্যারো, টল এবং পিকড টি ওয়েভ, এইটাই হচ্ছে তোমার হাইপোক্যালেমিয়া। দেখো ওই যে একদম পিকড না, এটা একদম উঁচু হয়ে গেছে টি ওয়েভটা, এটা এটা হচ্ছে পি ওয়েভ,
এটা তোমার কিউআরএস কমপ্লেক্স, আর এটা হচ্ছে তোমার টি ওয়েভ, একদম টল, দেখছো কত টল। এটা হচ্ছে তোমার হাইপার ক্যালেমিয়ার ইসিজি। এই একটা ইসিজি তোমাদের মনে রাখতে হবে, যে টল পিকড টি যখন থাকবে। ঠিক আছে, এখানেও আছে, এই যে টল পিক, টল পিক, টল পিক, টল টি, টল টি, টল টি। হ্যাঁ, এই নিচে তো আরো অনেক বড় বড় করে অনেক আছে। বেশি আছে। এটা হচ্ছে তোমার হাইপার ক্যালেমিয়ার। আর হচ্ছে হাইপোক্যালেমিয়া, দেখো হাইপোক্যালেমিয়াতে থাকবে তোমার টিটা একদম ডিপ্রেসড, জাস্ট উল্টা। ইসিজি কিন্তু খুবই মজার, বুঝছো, ইন্টারপ্রিট করলে। এটা একদম টান দিয়ে দেখো উপরে উঠানো, দ্যাট ইজ হাইপারক্যালেমিয়া। যেটা ডিপ্রেস সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। তোমাদের অনেক সময় ইসিজি না থেকে সরাসরি বলে যে হোয়াট আর দ্য ফিচার্স প্রেজেন্ট ইন হাইপোক্যালেমিয়া, হোয়াট আর দ্য ফিচার্স প্রেজেন্ট ইন হাইপারক্যালেমিয়া। হাইপারে থাকবে পিক টি, পিও ফ্ল্যাটারিং অনেক সময় থাকে না, পি আর প্রোলঙ্গেশন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, এই তিনটা হচ্ছে তোমার ফাইন্ডিংস থাকবে হাইপারে। আর হাইপোতে থাকবে টি ওয়েভটা, দেখো নিচে থাকবে এসটি ডিপ্রেশন। টি ওয়েভ নিচে নামা মানে তো এস নিচে নামবেই। আর ইউ ওয়েভটা দেখো প্রমিনেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এই ইসিজিটা চিন্তা হবে। এই দেখো এসটি ডিপ্রেসড হয়ে গেছে, ইউ ওয়েভ উপরে উঠে গেছে, এসটি ডিপ্রেসড হয়ে গেছে, ইউ ওয়েভ উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা তো অনেক জুম করা, তোমাদেরকে যখন আরেকটু ছোট করে দিবে তখন আরো ভালো করে বুঝবা। যদি এই পিকচার না বুঝো কোনো সমস্যা নাই, গুগলে সার্চ দিবা হাইপোক্যালেমিয়া ইসিজি, একদম হাজার হাজার ছবি চলে আসবে, তখন মিলাবা। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাস কবে? মানবে। মানডে। ওকে, তোমাদের হাতে সময় হচ্ছে 5 দিন, আজকে যদি ধরি। তার মধ্যে কিন্তু আজকের টপিকস গুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে কোশ্চেন সলভ করবো। তো এটা আমি জাস্ট দেখাইছি ইনভার্টেড টিউব, এটা আসলে কিছু না। আর এটাও হচ্ছে তোমার দেখো নিচের দিকে একদম কিউআরএস কমপ্লেক্সটা অনেক টল টল হয়ে গেছে। হ্যাঁ, একদম উঁচু 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 হয়ে গেছে আর কি তোমাদের। এই এই ইসিজিও তোমাদের ওরকম ইয়ে আসে না। এই এই আরেকটা ইসিজি, এটা তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি, কারণ তোমাদের কোশ্চেনটা এভাবে আসে যে হাইপোম্যাগনেসিয়ামে কি চেঞ্জ, হাইপার ম্যাগনেসিয়ামে কি চেঞ্জ, তোমরা এই যে চেঞ্জ গুলোর নাম জানলেই হবে। হ্যাঁ, যে ম্যাগনেসিয়াম <1.5 থাকলে ওটাকে মানে সেটাকে আমরা হাইপো বলতেছি। এখানে কিউটিটা বড় থাকবে। হুম, আর বর্ড অ্যান্ড ফ্ল্যাটেনিং টি, টিটা একদম দেখো লম্বা এবং ফ্ল্যাট, দেখছো, এবং অফেন কোএক্সিস্ট উইথ হাইপোক্যালিমা, এই যে। কি সবই আর বিয়ে? হ্যাঁ, পার্ট ওয়ানের সব এসবিএ। তোমাদের এই ফিচার গুলা পড়তে হবে, এটা এই এগুলার ইসিজি দেয় না, ফিচার লিখতে দেয়, যে হাইপোক্যালিমিয়ার কি কি চেঞ্জ থাকবে, তিনটা দেখবা পরপর দিয়ে দিয়েছে, জাস্ট এই কটা। তোমাদের ফাইনালি আমি আরো কিছু ইসিজি ছবি দিয়েছি দেখার জন্য, তোমরা বাসায় গিয়ে এগুলা খেয়াল করবা কি আসছে এটাতে। হ্যাঁ, এন্ড এগুলো হচ্ছে তোমাদের চেঞ্জ গুলো আমি আবার সব লিখে দিয়েছি। ইসিজি একটু দেখবা, কিন্তু এই ইসিজি থেকে তোমাকে এটা ইন্টারপ্রিট করতে দিবে না, তোমাদেরকে বলেই দিবে যে হাইপোক্যালিমিয়াতে কি চেঞ্জ, হাইপার ক্যালিমিয়াতে কি চেঞ্জ, ম্যাগনেসিয়ামে কি চেঞ্জ, তোমার ক্যালসিয়াম কম থাকলে কিছু নাই। কিন্তু উল্টা হবে কিন্তু পরীক্ষার হলে, যেটা হাইপো সেটা হাইপারে লিখে দিয়ে আসবা, যেটা হাইপার সেটা হাইপোতে লিখে দিয়ে আসবা। তো সো এগুলো কি পিডিএফ আকারে পাবো আমরা? হ্যাঁ, সরি, অ্যাগেইন, আপু, আবার একটু বলো। পিডিএফ পাবো আপু? হ্যাঁ হ্যাঁ, কি পাবে? এগুলো কি পিডিএফ আকারে পাবো আপু আমরা? অবশ্যই অবশ্যই, অফকোর্স পাবে। ওকে আপু, থ্যাংক ইউ। না পেলে তো একবার ইয়ে করে তো মনে থাকবে না, তোমরা পিডিএফ চেয়ে নিবে, অবশ্যই পাবে, আমি দিয়ে 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 যাচ্ছি এগুলো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা? আমার কিন্তু ইসিজি মোটামুটি শেষের দিকে। নেক্সট আমি ইউরোডাইনামিক্স এর তোমাদের গ্রাফ কিছু শুরু করবো, তোমাদের কিছু গ্রাফ দেখতে হবে ইউরোডাইনামিক্স এ। কোনো ইসিজি কি ইজি? কিছু ইসিজি তো এখন আমরা ট্রেস করতে পারবো না কি ওয়ার্ড এর মধ্যে। হ্যাঁ বসে তাই। ঠিক আছে, সবকিছু আসলে ওগুলো কার্ডিওলজি। আসলে আপনি পিডিএফ এ দিয়ে আছে, ওগুলোই পড়বেন। হ্যাঁ, যে কটা বললাম, এমআই, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মাস্ট, আর তোমাকে রেট রিদম তো কাউন্ট করতেই হবে, পি ওয়েভের অ্যাবনর্মালিটি গুলো একটু পড়বা। হ্যাঁ, ঠিক আছে, যেগুলো যতটুকু লাগবে আমি অতটুকু দিয়ে দিয়েছি পার্ট ওয়ানের জন্য। ঠিক আছে, তারপরে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়, মনে করো যে না লাগবে, তাহলে হচ্ছে আমাকে বলবা, আমি দরকার হয় আবার রিভিউ ক্লাস নিয়ে নিবো, কোনো সমস্যা নাই। এনিথিং তোমাদের জন্য। আচ্ছা, আমি তাহলে একটু আগাই। আহ ইলিয়াস ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে একটা পানির বোতল দিতে বলেন না। হ্যালো, ইলিয়াস ভাই। আচ্ছা, ঠিক আছে, উনি মনে হয় অন করে দিয়ে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইউরোডাইনামিক্স এর তোমাদের কিছু গ্রাফ আসবে। ইট ইজ অ্যানাদার গ্রাফ, খুবই ইজি, একদম বাবুদের মতো, কিন্তু আমরা ভাবি যে না জানি কত কিছু, না যে যে জিনিসটা জানি না সেই জিনিসটা আমাদের খুব মানে জটিল লাগে আর কি। হ্যাঁ, দেখো এটাও একটা মেশিন। ইউরোডাইনামিক্স এর মানে হচ্ছে তোমার ইউরোলজিক্যালের, মানে ইউরিনের কিছু জিনিসপত্র আমরা মেজার করি, প্রেসার, ফ্লো, অনেক কিছু আমরা মেজার করি, সেটাকে হচ্ছে মেজারিং যে মেশিনটা সেটাই হচ্ছে ইউরোফ্লোমেট্রি। হ্যাঁ, এখানে দুইটা চ্যানেল থাকে, এই যে এরকম,
হ্যাঁ, ক্যাথেটারের লাইনের মতো দুইটা চ্যানেল থাকে। একটা দিয়ে তোমার পেশেন্টকে আমরা স্যালাইন ভিতরে দিয়ে দেই ব্লাডার ফুল করার জন্য, ঠিক আছে, দিয়ে বিভিন্ন ধরনের প্রেসার মেজার করি ব্লাডারের। তারপর পেশেন্টকে আমরা বলি আপনারা ভয়েড করেন, নিচে হচ্ছে যে এরকম ইউরিনারি ব্যাগ থাকে, এখানে ভয়েড করার সময় কিছু ট্রেসিং তোমাদের মেশিনে চলে আসে আমাদের, যে এটার এই প্রেসার, এটার এই প্রেসার। দুইটাই কি একসাথে পাস করান? একটা নল পাস করা, কিন্তু দুইটা দুই দিয়ে কাজ করে, ঠিক আছে, বুঝছো। একটা তো তোমাকে বেলুন ফুলানোর জন্য রাখতে হয়, যে এখানে একটা তো প্রেসার মাপার জন্য থাকে, হ্যাঁ, আর আরেকটা দিয়ে চ্যানেল দিয়ে তোমার যায় আর কি, ইউরিন যায়, আর একটা মানে ঢুকানো হয় ওয়াটার আর কি, ঠিক আছে। তোমাদের এটা এটা থেকে কোনো কোশ্চেনই আসবে না যে ইউরো ডাইনামিক্স এর পার্ট বলো বা কিছু। আমি জাস্ট তোমাদের বেসিক যে ইউরো ফ্লোমেট্রিটা কিভাবে করি, আমাদের নিজেদের অনেক পেশেন্টকে করতে হয়, স্পেশালি যাদের বাবা দাদা নানা এরা আছে বিপি পেশেন্ট, যাদের একটু ইউরিনের সমস্যা থাকে, তাদের সবাইকে ইউরোফ্লোমেট্রি মোটামুটি করতে দেয়, বুঝছো। তো জাস্ট তোমাদের আমাদের নিজেদেরও তো জানতে হবে, কারণ তোমাদেরকেও জিজ্ঞাসা করবে যে এই টেস্টটা যে দিচ্ছে এটা কি, আমাকে একটু বুঝায় বলো। বলবা যে এটা কিছুই না, একটা চেয়ারের মধ্যে বসে থাকবা আর কি, যে ওখানে তোমাকে মিকচুরেট করতে হবে, এটা ভেরি ইজি। এইটা আরো তোমার কাট অফ একটা ইয়ে, যে দেখো এই যে চ্যানেল তোমার এই দিকটা তোমার হচ্ছে ওয়াটার যাচ্ছে, হ্যাঁ, আর একই ব্লাডারের মধ্যে যে পাইপটা আমরা ঢুকিয়েছি পানি, এটা রাখার জন্য এখানে একটা বেলুন থাকে, না তো পড়ে যাবে ক্যাথেটারটা, হ্যাঁ। আর প্রেসার মাপার ক্যাথেটারটা থাকে তোমার আইদার ভ্যাজাইনার মধ্যে, হ্যাঁ, ভিতর পর্যন্ত, না হলে প্রেসার গুলো ঠিক করে পাওয়া যায় না। আর পেশেন্টকে তারপর আমরা ভয়েড করতে বলি, এখানে ফ্লো থাকে, এগুলাই হচ্ছে আমাদের এই কয়টা প্রেসার আমরা দেখি। পি মানে হচ্ছে প্রেসার অ্যাবডোমেন, প্রেসার, ভিএস মানে ভেসিকল বা ব্লাডার, আর হচ্ছে পি ইউরে মানে ইউরেথ্রাল প্রেসার, আর ইউসিপি মানে হচ্ছে ইউরেথ্রাল ক্যাপের প্রেসার। এত কিছু আমাদের লাগেই না, আমাদের তিনটা জিনিস লাগে, অ্যাবডোমেন লাগে, ভেসিকল লাগে, আর হচ্ছে ডেড ট্রুসর প্রেসার লাগে, ঠিক আছে। তো আমি বলে দিব কিভাবে তুমি মানে ট্রেস করবা। সো ইউরোডাইনামিক স্টাডিটা কি? ইউরোডাইনামিক স্টাডিটা হচ্ছে যে তোমার লোয়ার ইউট্রাইন যে ডিসফাংশন গুলো আছে, আমাদের লোয়ার ইউট্রাইন ডিসফাংশন লুটস, এটা আমরা পড়ে আসছি এমবিবিএস এ, এটা ভাইবা বোর্ডে বলে আসছি, তাই না? আমাদের আর্জেন্সি, ফ্রিকুয়েন্সি, হেজিটেন্সি, এক গাদা সিমটম ছিল, সব ছিল, সেগুলো দেখার জন্য যে স্টাডি, সেটাই হচ্ছে আমাদের ইউরোডাইনামিক স্টাডি, হ্যাঁ। এটা আমাদের ব্লাডারের যে ফিজিওলজিক্যাল যে জিনিসগুলা, সেটাই আমরা মেজার করি, হ্যাঁ। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, যেখান থেকে আসবে আমি বলে দেবো, ইটস জাস্ট ফর ইউর কনসেপশন। আরসিওজির পরীক্ষাগুলো, এমআরসিওজির পরীক্ষাগুলো ভেরি ইজি যদি তোমার কনসেপশন ক্লিয়ার থাকে। তুমি একটা জিনিস না শিখে ওদের পরীক্ষায় পাশ করতে পারবে না, মানে চাপা মেরে গোজাখুরি দিয়ে ওদের পরীক্ষা পাশ করা যাবে না। তোমাকে জেনে বুঝে পাশ করতে হবে। ইসিজি তোমাকে শিখায় ছাড়বে ওরা, না শিখায় তোমাকে পাশ করতে দিবে না, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে বুঝে পড়বো জিনিসটা। সো এইটা লাগবে তোমাদের ইউরোডাইনামিক্স এর তিনটা পার্ট, হ্যাঁ। একটা একটা দুইটা নন ইনভেসিভ পার্ট আছে একটা, আর দুইটা হচ্ছে ইনভেসিভ পার্ট আছে। নন ইনভেসিভ পার্টটা হচ্ছে কিছুই না, সেটা মানে তোমার আহ, প্রথমে আমরা আলট্রা করার পরেও বলি না যে এখন একটু পেশাব করে আসেন, তারপরে তো হ্যাঁ। আমরা রেসিডুয়ালটা দেখি, হ্যাঁ। সেইটা হচ্ছে তোমার নন ইনভেসিভ পার্ট, ইউরিনটা ফ্লো করছে কিভাবে এবং তারপরে পোস্ট ভয়েড রেসিডিউ কতটুকু থাকছে, এটা। আর ইনভেসিভ পার্ট হচ্ছে তোমার ট্রান্স ইউরেথ্রাল সিস্টোমেট্রি, মানে ইউরেথ্রার প্রেসারটা যখন আমরা মাপি, একবার হচ্ছে ঢুকানোর সময়, পানি ঢুকানোর সময় কতটুকু, আর ও যখন ইউরিনেট করছে তখন তার কতটুকু প্রেসার, হ্যাঁ। আর ফাইনালি হচ্ছে প্রেসার ফ্লো স্টাডি। এগুলো তোমাদের ভিতরে কিছু জানতে হবে না, শুধু জানতে হবে কি কি পার্ট, নাম পড়লেই শেষ, কিছু লাগবে না। তিনটা তিনটা, আছে। তিনটা পার্ট, ইয়েলো কালার দিয়ে যেটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। কারণ তোমাদের কোশ্চেন এরকম আসবে, হুইচ ইজ নট এ পার্ট অফ ইউরোফ্লোমেট্রি, দিয়ে পাঁচটা অপশন দিয়ে দিবে বা দুটা অপশন দিয়ে দিবে, যেটা একটা তোমার না, ঠিক আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ইউরোফ্লোমেট্রি পার্ট কিন্তু তিনটা, আর এই তিনটা হচ্ছে কমপ্লেক্স ইউরোডাইনামিক্স স্টাডি, মানে আরো অ্যাডভান্সের জন্য, ঠিক আছে। এগুলো নর্মাল ইউরোফ্লোমেট্রির সাথে সাথে আরো কিছু কমপ্লেক্স ওদের স্টাডি আছে সেগুলো, বাট দিস ইজ নট কম্পালসারি পার্ট অফ ইউরোফ্লোমেট্রি। তোমাদের পার্টের নামগুলো জানতে হবে, এবং কমপ্লেক্স ইউরোডাইনামিক স্টাডি কি কি আছে জাস্ট নাম জানতে হবে, নাথিং মোর, হ্যাঁ। জিজ্ঞাসা করবে নিচের কোনটা কমপ্লেক্স এরোডাইনামিক স্টাডি, তখন এই তিনটার মধ্যে থেকে যেটা থাকবে সেটাকে তোমার ট্রু, মানে ওটা তোমাদের তো হচ্ছে এসবিএ কম্পিউটারে দিতে হয়, ওটা পয়েন্ট করে দিয়ে আসবা। এবং আর একটা যেটা হচ্ছে নেসেসারি, তোমরা যারা এমআরসিওজি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে একটু টেকনোলজিক্যালি একটু আপডেটেড হতে হবে, মানে ওখানে তো সবকিছু তোমার পিসিতে অটো চলে আসবে, সেটা যেন তোমরা ওখানে হ্যান্ডেল করতে পারো, অপারেট করতে পারো, অতটুক ইয়ে তোমাদের শিখতে হবে, হ্যাঁ। আমি যারা আমার এমআরসিওজি পার্ট 2 এর ক্লাস নেই, আমি সবসময় ওদেরকে বলি যে পড়াশোনা এখন যতটা কম পারা যায় আমরা মোবাইলে অথবা ল্যাপটপে অথবা ট্যাবে করার চেষ্টা করব। ওরা তাই করে, ওরা কিন্তু এখন বই খাতা একদম ছেড়ে দিছে, ওরা একদম বই খাতা খুব কম স্টাডি করে, হ্যাঁ।
ওরা সবসময় দেখবা যে ইলেকট্রনিক জিনিসের মধ্যে করতেছে। এখন আমাদেরকেও সেরকম আপডেট হতে হবে, যেমন আমাদেরকে যে আজকে একটা স্মার্ট ইয়ে দিয়ে দিয়েছে, বোর্ড দিয়ে দিয়েছে, এবং আমি নিজেও এটাতে ক্লাস নিয়ে ইউজ টু না, আমি নিজেও আজকে আর কি একটু ইয়ে যাচ্ছে, আমি নর্মালি অফলাইন অনলাইন ক্লাস নেই, অফলাইন কম নেই আর কি। তো তোমরাও যারা আছো, যে আজকের যে পিডিএফটা তোমরা সবার নিশ্চয়ই মোবাইলে পেয়ে যাবা, তারপরে তো ওটা তোমরা দোকান থেকে প্রিন্ট আউট করে নাও, তাই তো? তোমরা চেষ্টা করবা ওই কাগজপত্রগুলো না পড়ে মোবাইলেই পড়ে ফেলতে। প্রথমে খুব সমস্যা হবে, বলবা আপু আমি ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নাই কি ছিল না ছিল। দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। এখন যেমন আমার বই পড়তে ভালো লাগে না, আমার যা পড়াশোনা সব মোবাইল ট্যাবের মধ্যেই হয়ে যায়, তোমাদেরও তাই হবে, কারণ এত বই নিয়ে তো তুমি ঘুরতে পারবা না। তুমি কখন ওটিতে কখন রাস্তায়, তুমি কি এত পড়তে পারবা? তুমি যদি একটা মোবাইল থাকে বা হাতে একটা কিছু থাকে, তুমি ওটা কিন্তু ফেসবুক যেরকম স্ক্রল করো সেরকম জাস্ট পড়ে ফেললা, দেখবা যে তোমার সময়ও খুব কম লাগছে। তো যারা হচ্ছে এমআরসিওজি পরীক্ষা দিচ্ছ, তারা চেষ্টা করবা হচ্ছে একটু ডিভাইস ফ্রেন্ডলি হইতে। ওদের ওখানে খাতা কলমের ইয়েই চলে গেছে, ইভেন ইউকে তে তোমরা যারা চাকরি নিয়ে যাবা, তোমাদের কিন্তু সব কম্পিউটার বেসড করতে হবে, পেশেন্টের প্রেসক্রিপশন থেকে শুরু করে সবকিছু দিয়ে জাস্ট প্রিন্ট আউট দিয়ে লাস্টে একটা শুধু সিগনেচার লিখতে হয়, ঠিক আছে? তোমাদের ওদের খাতা কলমের কাজ একদম উঠে গেছে। সো সেম তো তোমাদেরকেও, মানে আমাদেরকেও তো সেই দিকে যাইতে হবে। তো তোমরা চেষ্টা করবা একটু ডিভাইস নাড়াচাড়া করে এবং ডিভাইসে পড়াশোনা করার জন্য। আচ্ছা, এখন তোমার একটা ইউরোডাইনামিক্স এর আগে কিছু প্রি রিকুইজিট আছে, যে প্রথমেই আসলে কি তাকে আমরা ইউরোডাইনামিক্স করতে দিব? যে আমার কাছে একজন লোয়ার ইউটেরাইন সিমটম নিয়ে আসছে, নকচিউরিয়া হচ্ছে, ফ্রিকুয়েন্সি হচ্ছে, আর্জেন্সি হচ্ছে, তাকে কি আমি আসলেই সাথে সাথে ইউরোডাইনামিক্স করতে দিব? না, তার কিছু স্টেপ আছে প্রথমে। হ্যাঁ, ফার্স্ট অফ অল তো অবশ্যই তার হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন তোমাকে দেখতে হবে, কি আছে না আছে। দেন তোমাকে একটা ইউরিন আরই করতে হবে। ওরা আরেকটা করে, সেটা হচ্ছে ইউরিন ডিপস্টিক। হ্যাঁ, ইউরিন ডিপস্টিক, এই যে ইউরিন ডিপ স্টিক করে। ইউরিন ডিপ স্টিকটা হচ্ছে, এটা তোমার একটা ওই যে স্টিকের মতো একটা পেপার আছে ওদের, ওটা ইউরিনের মধ্যে ওরা চুবায় দেয়। তখন ওখানে তোমার লেখা থাকে অ্যালবুমিন, নাইট্রেট, আরবিসি, যেগুলো যদি থাকে সেগুলো হচ্ছে দাগ 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 হয়ে উঠে যায়, মার্ক হয়ে যায় ওগুলো। তখন ওরা বুঝে যে এই জিনিসটা ওই ইউরিনের মধ্যে আছে, সেটা দেখে ওরা প্রেডিক্ট করে কি হইতে পারে। হ্যাঁ, তো ইউরিন ডিপস্টিকটা হচ্ছে তোমার বেড সাইড করা হয়, আর তো ল্যাবে করা হয়, ঠিক আছে? সো তোমাকে যখন কোশ্চেন থাকবে যে একটা মহিলা আসছে তোমাকে নিয়ে 40 বছরে, সে বলতেছে যে সে পেশাব ধরে রাখতে পারে না, ওরা তো এত বড় সিনারিও দেয়, 3-4 লাইনের একদম বিশাল বড় সিনারিও দেয়, সিনারিও পড়তেই মাথা শেষ। তখন বলবে হচ্ছে যে তোমাকে যে এরকম তার চেঞ্জ হচ্ছে, সে এখন তো কি নেক্সট স্টেপ কি, এখন তুমি কি করবা? তার তুমি হিস্ট্রি নিয়ে দেখলা যে এরকম তার 6 মাস ধরে হচ্ছে, সে কফি ড্রিঙ্ক করে, এরকম পানি খায় এত লিটার করে টোরে, তার এরকম সাবজেক্ট অনেক হিস্ট্রি, মানে এক্সামিনেশন পার্টটা বলে দিবে। তখন তোমাকে বলবে যে নেক্সট তুমি কি করবা। নেক্সট তুমি দুটা কাজ করবা, হ্যাঁ, একটা হচ্ছে ইউরিন আরএমই করতে হবে তোমাকে, আর একটা হচ্ছে ব্লাডার ডায়েরি রাখতে হবে 3 দিনের। ঠিক আছে? ব্লাডার ডায়েরি মানে ও প্রতিদিন কতগুলা পানি খাচ্ছে, কতবার বাথরুমে যাচ্ছে, হাঁচি কাশিতে কয়বার তার লিক হচ্ছে, সবকিছু হচ্ছে ওরা একটা গ্রাফ, মানে একটা ডায়েরির মধ্যে লিখে রাখে। আমি ডায়েরির পেজ তোমাদেরকে দিয়ে দিব। ওটা ওরা দিয়ে দেয়, এনএসএস থেকে পেশেন্টকে দিয়ে দেয়, 3 দিনের পেজ দিয়ে দেয়, বলে তুমি এখানে নোট ডাউন করবে তুমি কি কি খেয়েছো। তো তখন দেখবা যে একটা সিমটম নিয়ে আসছে। ফার্স্ট কাজ কিন্তু ইউরোডাইনামিক্স স্টাডি না, ফার্স্ট কাজ হচ্ছে হিস্ট্রি নেওয়া, ইউরিনারি নেওয়া, ব্লাডার ডায়েরি রাখা। ঠিক আছে? দাগায় দিয়ে আসবা না ইউরোফ্লোমেট্রি করবো, তাই অনেকে তাই করে। তোমাদেরকে দেখতে হবে যে ইউরিনারি আছে কিনা, ব্লাডার ডায়েরি রাখা আছে কিনা। যদি কোশ্চেনে বলে যে না ইউরিনারি আছে, ব্লাডার ডায়েরি করা আছে, এখন তুমি কি করবা? দেন ইউ ক্যান গো ফর ইউরোডাইনামিক্স। ঠিক আছে? তারপরে ওরা কিন্তু ইউরোডাইনামিক্স মানে আগে বলে না। হ্যাঁ, তোমরা তো এখন পার্ট 2 তে যখন তোমরা এটার গাইডলাইন আমি তোমাদেরকে পড়াবো, এটা কিন্তু গাইডলাইন আছে আলাদা, তখন তোমরা দেখবা ওটা আরো পরে। কিন্তু তোমাকে গ্রাফটা চিনতে হবে, পার্ট 1-এ তোমাকে গ্রাফটা চিনতে হবে। ঠিক আছে? ট্রিটমেন্ট অত বেশি পার্ট 1-এ আসে না, তোমাদের জিনিসপত্রগুলো চিনতে হবে, মানে ডায়াগনোসিসটা শিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ইনসিডেন্স পড়ে রাখবা, যে নর্মাল একটা ভালো পেশেন্টের তুমি যদি ওই যে ওরকম নল টল ঢুকায় ইউরোডাইনামিক্স করো, তারপর 5 থেকে 10% পেশেন্টের তোমার ইউটিআই হয়ে যায়। ঠিক আছে? দিস ইজ ব্লাডার ডায়েরি, যেটার কথা বলতেছি। এরকম একটা পেজ, ওদের 3-4 পৃষ্ঠার পেজ ওরা হচ্ছে দিয়ে দেয়, দিয়ে বলে যে তুমি কি কি খাইছো না খাইছো এখানে তুমি ইয়ে করবা। দেখো এটা একজনের ব্লাডার ডায়েরি, এর লিক গুলা। ইউরিনারিটা করতে দিবে তখনই, আর এটা দিয়ে দিবে, এরকম হ্যাঁ, তো। হ্যাঁ, ওদের ইয়েতে ওরা প্রথম ইয়েতে দিয়ে দেয়, ওটা হচ্ছে তোমার এখন লাগবে না, দ্যাটস ফর পার্ট 3। যে একটা পেশেন্ট চলে আসছে এই নিয়ে, তখন তুমি ফাইনালি কি করবা? তুমি এখন তো পড়বার কোশ্চেনের আনসার দিবা, হ্যাঁ, এখন তো তোমার কাজ এতটুকুই। আর এরপরে ধাপে ধাপে, মানে যেটা বলি যে ওরা তোমাদেরকে না শেখায় ছাড়বে না,
এবং তোমাকে একটা পেশেন্ট তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ম্যানেজ করবা সেটা পর্যন্ত শিখায় তোমাকে ছাড়বে। মানে না শিখায় তোমাকে ওরা ডিগ্রিটা দিবে না, তুমি শিখতে বাধ্য। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এত মজার শিখাটা, তোমরা কখনো বোর হবে না। আমি যেটা বলি যে এমআরসিওজি পরীক্ষা দিতে এবং পড়তে হচ্ছে, কখনোই বোর হওয়া লাগবে না। এবং আমার খুবই আফসোস ছিল যে আমি একবারে সব পাশ করে গেছি, কেন আমি আরেকবার ইয়ে করতে হলো না, কারণ তাহলে আমি আরো পড়তে পারতাম। সেখান থেকে হচ্ছে আমার মেন্টরশিপে আসা যায়, যে যেন আমি এই পড়াশোনাটার মধ্যে থাকতে পারি, বিকজ আই লাইক ইট ভেরি মাচ। যখন ট্রেনিং তোমরাও করা পড়বা। লাগছে, হুম পার্ট 3 জায়গায় ট্রেনিং করা লাগে। হুম 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 ট্রেনিং তো লাগবেই, ট্রেনিং ছাড়া তো পার্ট 3 দিতে দিবে না। পার্ট 3টা একটু ইয়ে আছে, টেকনিক্যাল। আমি ডিফিকাল্ট বলবো না, আমি বলবো টেকনিক্যাল। হ্যাঁ, ঠিক আছে। দেখতে দেখতে পাচ্ছো যে ও কতখানি কি ভলিউম কি করছে না করছে, এই যে জিনিসটা হচ্ছে তোমার ব্লাডার ডায়রি। এটা তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে কোনো কোশ্চেন আসে না, ব্লাডার ডায়রি জিনিসটা কি। আচ্ছা, এটা লাগবে তোমাদের। নর্মাল কার্ভ অফ ইউরোফ্লোমেট্রি হচ্ছে একটা বেল শেপড কার্ভ, এই যে, ঠিক আছে, এই যে বেলের মতো, ঠিক আছে। নর্মাল ফ্লোমেট্রি যে কার্ভটা আসে, ওই যে পাশে যে ইসিজির মতো একটা মেশিন দেখতে পারলা, ওখানে তো একটা কার্ভ আসে, সেই কার্ভটা হচ্ছে বেল শেপড। এটা খেয়াল করবা, নর্মাল কার্ভ হচ্ছে বেল শেপড। তারপর হচ্ছে বেল শেপড কেন বলছে, বলতেছে একটা র্যাপিড আপস্ট্রোক আছে, দেখো এটা খুব দ্রুত উঠে গেছে। হ্যাঁ, তার মাঝখানে কিছুক্ষণ সাস্টেইন করছে, তারপর আস্তে আস্তে নিচে নামছে। হ্যাঁ, এই যে উপরের এটা এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো রেট, ঠিক আছে। এটা এই এই ছবিটা কেন দিছে জানো? এগুলো এটাও কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার হলে দেয়, যে এটা কি। এটা হচ্ছে তোমার নর্মাল একটা ইউরোফ্লোমেট্রি কার্ভ, ঠিক আছে। আর নর্মাল কিউম্যাক্স, কিউম্যাক্স মানে হচ্ছে যে এটা, এই যে এইটা এই লেভেলটা, হ্যাঁ, এই বড় লেভেলটা, উঁচা লেভেলটা হচ্ছে তোমার নর্মাল কিউম্যাক্স। এটা এটা নর্মালি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, সরি, মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে 20 থেকে 30 মিলিলিটার পার সেকেন্ড। সেকেন্ড। আর নর্মাল গ্রাফে কিউ ম্যাক্স তোমার 15 সেকেন্ডের বেশি থাকবে, 15 ml পার সেকেন্ডের বেশি থাকবে। এর থেকে কম থাকলে ভেজাল, মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তোমার থাকতে হবে। নর্মালি 36-এর বেশি থাকলে তোমার সমস্যা আছে, যদি তোমার 15 থেকেও তোমার কম থাকে তাইলেও তার সমস্যা আছে, তাই না? তো পিকচারটা একবার বলেন। এই যে ফিমেল। এইটা এই যে ম্যাক্সিমাম যে ফ্লো মেটটা, এই যে একদম কার্ভের যে হাইটটা, হাইটটা এটাই হচ্ছে কিউ ম্যাক্স, হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্লোর। তুমি এটা শুধু হচ্ছে লেভেল গুলা মনে রাখো, ঠিক আছে। আর নর্মালি ভয়েডেড এক একবারে আমরা হচ্ছে 200 ml ভয়েড করি। আচ্ছা, এইটা ছবিটা মনে রাখবা, দিস ইজ নর্মাল। ওকে, একটা গ্রাফের ছবি যদি এরকম থাকে, বেলের মতো না থাকে, এরকম কাটা বাটা থাকে, হ্যাঁ, মানে অনেকগুলা দেখো স্পাইক, কিউ ম্যাক্স অনেকগুলা উঠে গেছে, এই যে স্পাইক অনেকগুলো উঠছে, তাই না উপরে। এটার এটা হচ্ছে ব্লাডার অবস্ট্রাকশন। তুমি এরকম ছবি দিলেই সাথে সাথে দাগায় ফেলবা ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, শুধু কোনটা কোথায় পাচ্ছি সেটা। আচ্ছা, আর যদি রিডিউসড কিউ ম্যাক্স মানে 15 থেকে কম হয়ে গেছে, ধরো গ্রাফটা দিলো, কিউ ম্যাক্স তো এরকম স্পাইক হওয়ার কথা ছিল, না হয়ে কমে গেছে, 15 কম, এটা হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, ঠিক আছে। আর আরো অনেকগুলো আছে, এক্সটার্নাল কম্প্রেশন হইতে পারে, তোমার এক এক কন্ট্রাক্টাইল ডিস্ট্রিউসর হতে পারে, জাস্ট রিডিং করবা, বাট এটা মনে রাখতে হবে, ইউরেথ্রাল স্ট্রিকচারটা মনে রাখতে হবে। আর ভেরি হাই কিউ ম্যাক্স মানে 36-এর উপরে উঠে গেছে, যেটা নর্মাল 20 থেকে 34 হয়েছিল, সেটা হবে হচ্ছে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, ঠিক আছে। অথবা পেশেন্ট খুব জোরে স্ট্রেইন করছে একটা অবস্ট্রাকশনকে, মানে অবস্ট্রাকশনকে পাস করার জন্য একদম খুব ফোর্সফুলি সে ইউরিনেট করছে। তো এই এই তিনটা কোনটা কোথায় কি পাবা সেটা হচ্ছে পড়তে হবে। ভিতরে যতটুকুই পড়ো না কেন, কোনটা কোথায় পাচ্ছ সেটা পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ইউরোডাইনামিক্স এর কিছু ভ্যালু, এই এই স্লাইড হচ্ছে মুখস্থ করবা এটা পড়ায় দেওয়ার কিছু নাই। এগুলা তোমার আসলে এগুলা হচ্ছে একটা লিমিট, কোনটা পর্যন্ত হচ্ছে আমরা নর্মাল ধরবো, ঠিক আছে। রেসিডুয়াল ভলিউম বেশি ধরবো, 50-এর বেশি থাকলে, পিক ফ্লো রেট 20 থেকে 40, এগুলা থেকে কোশ্চেন আসে। তো এই স্লাইডটা হচ্ছে তোমাদের মুখস্থ লাগবে, ঠিক আছে। হুম, পুরা স্লাইড, ঠিক আছে। রেট অফ ফিলিং প্রতি মিনিটে তোমার ওই এরোডাইনামিক্সে যে তুমি ভরাচ্ছ, কত মিনিটে তোমার ভরবে ওটা, 50 ml পার মিনিটে। তোমার ফিজিওলজিক্যাল ফিলিং তুমি কখন বুঝতে পারবা, দেখবা যে ফিজিওলজিক্যালি মানে তোমার নর্মালি আমাদের ইউরিন জমা হয় কতটুকু প্রতি মিনিটে, 1 থেকে 2 ml, ঠিক আছে। আর পেশেন্ট যাদের ডেট্রুসার, ডিওএ মানে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, হ্যাঁ, তাদের হচ্ছে ফিলিং এর ক্ষেত্রে তোমার আরো আস্তে আস্তে ফিল হয় ফিজিওলজিক্যালি 10 ml পার মিনিটে, ঠিক আছে। এই এই ভ্যালু গুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে, আসলে এটা আমি আসলে কিছু বলতে পারবো না এত ভ্যালু তোমরা এটা হচ্ছে মুখস্থ করে ফেলবো, আমরা দিয়ে দিয়েছি এটা।
এই স্লাইড থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর ইউরোডাইনামিক্স কিন্তু কেউ ভুল করে না, এটা এত ইজি, মানে জাস্ট যে কটা স্লাইড দিছি তার মধ্যে তোমার কোশ্চেন আসবে। তো যারা ইন্ডিয়ান, পাকিস্তানি, ইজিপশিয়ান তোমার পরীক্ষা দিবে তারা কিন্তু ইউরোডাইনামিক্স কেউই ভুল করে না। ইউরোডাইনামিক্স থেকে ওরা যদি তোমার টোটাল পার্ট ওয়ানে তো কম থাকে, 5টার মতো কোশ্চেন থাকে ইউরোডাইনামিক্স থেকে, ওরা 5টাতেই হচ্ছে ফুল মার্কস পেয়ে যায়। এটা হচ্ছে তোমাদের পেইড, এটা থেকে ভুল করা যাবে না। কারণ তোমাদের বায়োস্ট্যাটে ভুল হবে আমি জানি, তোমাদের সিটিজি ভুল হবে আমি জানি, কিন্তু ইউরোডাইনামিক্স ভুল করা যাবে না, তাহলে পিছায় যাবে। ঠিক আছে, কিছু জিনিস আছে যেটা হচ্ছে পেইড, ইউরোডাইনামিক্স হচ্ছে পেইড। আচ্ছা, এখন কিছু টার্মস আছে হ্যাঁ যেগুলো আমাদের ইউরোডাইনামিক্স এর ক্ষেত্রে লাগে। একটা হচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। হ্যাঁ, এটা মানে হচ্ছে যে তুমি হঠাৎ হাঁচি কাশি দিছো, একটু করে তোমার ইউরিন লিক হয়ে গেছে, মানে স্ট্রেসে তোমার ইউরিনটা লিক হয়ে গেছে, পেটে যখন তুমি বেশি প্রেসার দিয়ে ফেলেছো তখন, সেটা হচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। আর্জেন্সি কি? আর্জেন্সি হচ্ছে হঠাৎ করে তোমার মনে হলো যে এখনই তোমার ইউরিনেট না করলে তোমার জামা কাপড়ে একদম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, দিস ইজ আর্জেন্সি। মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স মানে যে তার একই সাথে আর্জেন্সিও আছে এবং একই সাথে সে বলছে যে আমার তো হাঁচি কাশি দিলেও ইউরিন একটু লিক করে, অনেক পেশেন্ট পাবা এরকম। ওভার অ্যাক্টিভ ব্লাডার, ওএবি মানে হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, এটার মানে হচ্ছে আর্জেন্সি থাকবে, সাথে তোমার ইনকন্টিনেন্স থাকতেও পারে নাও পারে, বাট তার আর্জেন্সিটা থাকবে যে আমার এখনই পেশাব করতে যেতে হবে, এরকম একটা বিষয়। আর এটার সাথে সাধারণত নকচিউরিয়া আছে। ঠিক আছে। আর ড্রাই, এই ওভার অ্যাক্টিভ ব্লাডারই দুটা পার্ট, যেটা ড্রাই, যেটাতে হচ্ছে ইনকন্টিনেন্স নাই, মানে হাঁচি কাশি দিলে পেশাব ঝরে না, সেটা হচ্ছে ড্রাই। আর যেটা হচ্ছে তোমার ওয়েট, সেটাতে হচ্ছে মানে হচ্ছে যেটাতে হচ্ছে ইনকন্টিনেন্স হয়, ওকে, মানে যেটাতে হাঁচি কাশি দিলে হয়। আর যখন ওভার অ্যাক্টিভ ব্লাডার, এই ওভার অ্যাক্টিভ ব্লাডার হচ্ছে ক্লিনিক্যাল টার্ম, সায়েন্স সিমটমের টার্ম। যখন তুমি ইউরোডাইনামিক্যালি দেখবা সেটার নাম হয়ে যাবে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, তখন তুমি ওভার অ্যাক্টিভ ব্লাডার বলবা না। পেশেন্ট যখন তোমাকে সায়েন্স সিমটম বলবে দ্যাট ইজ ওভার অ্যাক্টিভ ব্লাডার, আর তুমি যখন ইউরোডাইনামিক্যালি দেখতেছো সেটা হবে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি। কারণ তোমার কিন্তু পেশেন্টের সিমটম দিয়ে একটা গ্রাফ দিবে, দিয়ে বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ওখানে কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডারও থাকবে, তোমার এই ডেট্রুস ওভার অ্যাক্টিভিটি কথাটাও থাকবে, কিন্তু যেই তোমার গ্রাফ আছে কোশ্চেনে, সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে ডেট্রুস ওভার অ্যাক্টিভিটি। পেশেন্ট সিমটম বলছে যে আমার এরকম বারবার বাথরুমে যেতে হয়, রাতের বেলা 2-3 বার আমার বাথরুমে যেতে হয়, আর সাথে তারপর তোমাকে একটা গ্রাফ দিয়ে দিবে, দিয়ে বলবে যে গ্রাফটা ইন্টারপ্রিট করো। তখন তো তুমি সিমটম জন্য যে ওভার অ্যাক্টিভ ব্লাডার বলবা তা না, যখনই তোমার গ্রাফ আছে কোশ্চেনে, সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে ডেট্রুস ওভার অ্যাক্টিভিটি, মানে যদি গ্রাফ থাকে সাথে। ঠিক আছে, দিস ইজ হচ্ছে তোমার গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে তোমাকে চিন্তা হবে। হ্যাঁ, তোমার যখন গ্রাফ মানে আপু ইউরোডাইনামিক ঘোরার গ্রাফ, সাইডে। হ্যাঁ, এটা হচ্ছে একটা নর্মাল গ্রাফ। তোমাকে 3টা লাইন, 3 কালারে 3টা লাইন থাকে। অনেক সময় কালার নাও থাকতে পারে, যদি ওরা ফটোকপি দিয়ে দেয় তা কোশ্চেনে, তাহলে কিন্তু কালার নাও থাকতে পারে। খেয়াল রাখবা সবচেয়ে নিচেরটা হচ্ছে ডেট্রুসর মাসেলের প্রেসার। ঠিক আছে, এই যে এটা গ্রিনটা, হ্যাঁ, রেডটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল প্রেসার, অ্যাবডোমেনটা মাঝখানে। ঠিক আছে, আর একদম উপরেরটা হচ্ছে ব্লাডারের প্রেসার, ভেসিকাল প্রেসার। ঠিক আছে। তো যখন তোমার দেখতেছো যে সবসময় খেয়াল রাখবা, পেটের চাপ যখন বাড়বে তখন ব্লাডারের চাপ বাড়বে। ঠিক আছে, ব্লাডার এবং পেটের চাপ সিনক্রোনাইজ, বাট ডেট্রুসের কাজ কারবার আলাদা, ও ওদের সাথে মিলছে না। ঠিক আছে। সো যখন তুমি দেখবা যে হ্যাঁ, এই যখন যখন এই দেখো অ্যাবডোমেনের প্রেশার বাড়ছে, তখন তখন ব্লাডারের প্রেশার বাড়ছে, এই যে এখানে স্পাইক, এখানে স্পাইক, এখানে সাথে, মানে যা চেঞ্জ তোমার ব্লাডারে আছে, অ্যাবডোমেনে আছে, সেম চেঞ্জ তোমার ব্লাডারে আছে। ঠিক আছে, তাহলে এটা নর্মাল। কেন বলছি, কারণ এইটার উপর ডিপেন্ড করে তোমার অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে হবে। সো নর্মালটা আগে দেখো। ঠিক আছে। আর ডেট্রুসর নর্মালি এরকম একটা প্লেন লাইন থাকে, কোনো উঁচু নিচু নাই, শেষের দিকে একটু থাকতে পারে, এটা হচ্ছে তো ভয়েড শুরু করেছে, দিস ইজ ভয়েডিং ফেস। এই যে কিউ ম্যাক্স তোমার দেখছো, এর কিন্তু 2টা স্পাইক আছে, তার মানে মাঝখানে ওর একটু অবস্ট্রাকশন হয়েছিল। ঠিক আছে, এটা থাকতে পারে, এটা নর্মালিও থাকতে পারে। ঠিক আছে, স্ট্রেইন করে, এটা কিছু না। এই গ্রাফটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি তো অনলাইনের ওদেরটা শুনছি না, অনলাইনে যারা আছো তাদের কোনো কোশ্চেন আছে উইথ দিস গ্রাফ? আচ্ছা, নরমাল অ্যাবনর্মাল একই লাগবে বলো। নো নো নো, এটাই তো তুমি ডক্টর, নর্মাল অ্যাবনর্মাল একই রাখবে পেশেন্টের কাছে, তাই না? ওরা চিনবে না, তুমি তো ডক্টর, এই কারণেই। এই যে দেখো, এটা আর একটা নর্মাল। ঠিক আছে,
দেখো যেখানে যেখানে অ্যাবডোমেন বেড়েছে সেখানে সেখানে তোমার ব্লাডার বেড়ে গেছে, কিন্তু দেখো ডেট্রুসোর একেবারে নর্মাল একটা, ঠিক আছে? তোমার এদিকে কি আছে এগুলা দেখা লাগবে না, তুমি এই গ্রাফটুকু দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার, দেখো এখানে কিন্তু এপাশে যে ফ্লো মিলিলিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 17 মিলিলিটার পার সেকেন্ডে হচ্ছে ওর ফ্লো, হ্যাঁ? এটা নর্মাল। আমরা কি বলছি, 15-র উপরে থাকতে হবে, 15-র নিচে থাকলে সেটা ভেজাল। ঠিক আছে, মনে আছে? আগের এই যে এটাতে বলে আসছি, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না, বুঝছো? আচ্ছা, এটাও নর্মাল ছিল, ওকে। এইখানে দেখো একটু ঝামেলা আছে, হ্যাঁ। ঝামেলা কি? নিচের লাইনটা দেখো, ডেড ট্রুসর কিন্তু আর এরকম সমান নাই, এরকম সমান আছে? না। দেখো ডেড ট্রুসর একটু উঁচু হয়ে গেছে, মার্ক করে দিয়েছে। আবার কিন্তু এই দুটো আবার ওদের মতো করে ঠিক আছে, এই যখন অ্যাবডোমেন বাড়ছে ব্লাডার বাড়ছে, এখানে অ্যাবডোমেন বাড়ছে ব্লাডার বাড়ছে, ঠিক আছে। কোথাও কোনো লিক নাই। লিকের সাইন আমি বলে দেবো কি থাকে, তাইলে এটা কি ডেড ট্রুসরের মধ্যে? আপা, ওর দুই লেন্স একই রকম আছে কিনা সেটাই দেখবো নরমাল হ্যাঁ, পার্থক্যের জন্য, হ্যাঁ। কিছু দেখার দরকার অন্য নাই। কিছু দেখার দরকার নেই, অন্য কিছু আর দেখবা যে ডেড ট্রুসারটা তোমার কোনো ইয়ে আছে নাকি, ওয়েবারিং আছে কিনা, খুবই ইজি ইউরোডাইনামিক্স। তো এটার মধ্যে আছে, ওরকম সোজা নাই। তাহলে এটা হচ্ছে ডেড ট্রুসার মাসেলের ওভার অ্যাক্টিভিটি, ঠিক আছে? যেহেতু এটা ইউরোডাইনামিক্স আছে, তাহলে এটাকে কি বলবো? ইউরোডাইনামিক ডেড ট্রুসার ওভার অ্যাক্টিভিটি, ঠিক আছে? আর যদি এটা তোমার শুধু সিমটম দেওয়া থাকতো, এরকম গ্রাফ থাকতো না, তাহলে এটাকে ওভার অ্যাক্টিভ ব্লাডার বলতাম, ঠিক আছে? যেহেতু গ্রাফ দিয়ে দিয়েছে সেহেতু এটাকে ডেড ট্রুসার ওভার অ্যাক্টিভিটি বলতে হবে। এটা এটা যেন ভুল না হয়, বোঝা যাবে, চিনা যাবে ডেড ট্রুসার ওভার অ্যাক্টিভিটির গ্রাফ। আচ্ছা, এই ডেড ট্রুসার ওভার অ্যাক্টিভিটিটা জিনিসটা কি? সেটা হচ্ছে যে এই যে প্রেশার অফ ডেড ট্রুসারটা হচ্ছে ফিলিং ফেজে তোমার রেজ করবে, এই পাশের ফেজে কিছু থাকে না, নর্মালি ফিলিং ফেজের অ্যাবনর্মালিটাতেই তোমাদেরকে দেয়। আর যেটা হচ্ছে যে, আপা, যদি সোজা লাইন থাকে ইলেকট্রোসেলের অ্যাক্টিভিটিতে, ওটা তো নর্মাল। তো কিছু লিখতেই হবে না, তাই না? না, এটা নর্মাল এরোডাইনামিক্স লিখবা। তো কিন্তু নর্মাল কিন্তু আইডেন্টিফাই করতে দিবে, এরকম একটা গ্রাফ দিয়ে বলবে এটা কি, ও তুমি নরমাল। ধরো নর্মাল বলবা। পেশেন্ট হয়তো বলছে আমার আর্জেন্সি আছে, স্ট্রেস ইনকন্টিনেন্স সবকিছু আছে বলছে, কিন্তু গ্রাফে দেখছো কোনো সমস্যা নাই, তাহলে নর্মাল লিখতে হবে তোমাকে। ওরা কিন্তু তোমার সাথে গেম খেলবে, খুবই পাজল করে দিবে, তোমার এই জন্য কনসেপশন 100% ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরো এরকম একটা ডেট্রুসর নিয়ে আসছে, যে এরকম এই যে ইউরোডাইনামিক, এটাকে আমরা বলি ডেট্রুসর ওভার অ্যাক্টিভিটি। কি করব? এক নাম্বার স্টেপ, শোনো, ওদের ম্যানেজমেন্ট কিন্তু স্টেপ ওয়াইজ যেতে হয়। তুমি প্রথমে ওষুধ বলবা হবে না, তোমাকে প্রথমে বলতে হবে লাইফস্টাইল মডিফিকেশন, হ্যাঁ। প্রথমেই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করব, তাকে কফি খাওয়া কমাতে হবে, পানি একটু কমায় দিবা। যদি বডি বিএমআই বেশি থাকে, 30 কেজি/মিটার স্কোয়ারে, তখন তাকে ওয়েট লসের তোমাকে স্টেপ দিতে হবে, বুঝতে পারছো? সেকেন্ডে হচ্ছে তোমার ব্লাডার ট্রেনিং করাইতে হবে, কতদিনের জন্য? 6 উইকস। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্লাডার ট্রেনিং কি? ব্লাডার ট্রেনিং হচ্ছে তুমি ওকে বলবা যে তুমি 2 ঘন্টার আগে বাথরুমে যাবা না, তোমার যতই প্রেশার থাকুক, ঠিক আছে? এইভাবে করে করে টাইমটা বাড়ায় দিবা, 2 ঘন্টাকে 3 ঘন্টা করবা, করে 4 ঘন্টা, 4 ঘন্টা পর পর তো এমনি ভয়েড করতে হয় আর কি, হ্যাঁ। এটা কিন্তু ওদের জন্য ব্লাডার ট্রেনার আলাদা নার্স আছে, ওরা করবে, তুমি করবা না। তুমি শুধু বলে দিবা যে তোমাকে এরকম ব্লাডার ট্রেনিং করতে হবে 6 6 সপ্তাহ ধরে, আর যে ওকে ট্রেন করাবে সে আলাদা, কিন্তু তোমাকে পেশেন্টকে বলতে হবে, ঠিক আছে? সো প্রথম স্টেপ, ভুল করবা না, দৌড়ায় গিয়ে ব্লাডার ট্রেনিং বলবা না। ফার্স্ট স্টেপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, সেকেন্ড হচ্ছে তোমার এই ব্লাডার ট্রেনিং, এই দুইটাই হচ্ছে তোমার ফার্স্ট লাইন, মানে 1 নাম্বার ধাপ, ফার্স্ট ধাপ, ঠিক আছে? আর সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, যখন এটা করার পরেও 6 সপ্তাহ পরে তোমার রুগীটা ঠিক হলো না, তখন তুমি ওরা ড্রাগে যাবা, ঠিক আছে? তখন কি কি ড্রাগ দিই আমরা? অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগ আছে, লিস্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তার সাথে ব্লাডার ট্রেনিং কিন্তু রাখতে হবে। তুমি যে ড্রাগ দিয়ে তাকে ছেড়ে দিবা তা হবে না, ড্রাগ প্লাস হচ্ছে তোমার ব্লাডার ট্রেন। কি কি কোলিনার্জিক ড্রাগ দেই এখানে লেখা আছে: অক্সিবিউটাইনিন, টলটেরোডিন, সলফেনাসিন। সাধারণত অক্সিবিউটাইনিন নেই বেশি ওরা, এইটাই তোমার অ্যান্সারে বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ওষুধটা দিল, ওষুধটা দিলে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলে তোমার কতটুকু কাজ কি? এটা হচ্ছে রিল্যাক্সেন্ট ইফেক্ট, অ্যান্টিকোলিনার্জিকটা রিল্যাক্স করে মাসেলটাকে, ঠিক আছে? মাসেল রাখে, এবং পেশেন্টের সিমটম 57 থেকে 71% ইমপ্রুভমেন্ট হবে। আর এটার মেইন সাইড ইফেক্ট হচ্ছে ড্রাই মাউথ, যেটা 88% করে। অনেক সময় ড্রাই মাউথের কারণে পেশেন্ট হচ্ছে তোমার ড্রাগটা কন্টিনিউ করতে চায় না।
বুঝতে পারছো? এই একটা স্লাইডে আমি অনেকগুলা কোশ্চেনের আনসার তোমাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তোমরা যখন রিকল সলভ করবা তোমরা দেখবা যে আপুর এই একটা স্লাইড থেকে কতগুলা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের এটা এটা নিয়ে কোনো কোশ্চেন বোঝা গেছে তো? আচ্ছা, এই যে আমাদের কোলিনার্জিক অনেকগুলো ড্রাগ আছে, তার মধ্যে হচ্ছে তোমার অক্সিবিউটাইনিনটাই বেশি ইউজ হয়। তোমরা জাস্ট নামগুলা রিডিং করবা। আর কারো তোমাদের যদি সিমটমে বলে যে ও ও এরকম ওভার অ্যাক্টিভ আর্জেন্সির সাথে নকচিউরিয়া, মানে রাতে বারবার উঠতেছে, কি ট্রিটমেন্ট দিবা? সেই ক্ষেত্রে তোমার ওই যে ডেজমোপ্রাসিন অথবা ইমিপ্রামিন, ওরা ডেজমোপ্রাসিনটা বেশি ইউজ করে। ঠিক আছে। আচ্ছা, কি কি অ্যাডভার্স ইফেক্ট এগুলা তো লাগে না, কোথায় কোথায় দিবা না খেয়াল, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ। এই চারটা জায়গায় দেয়া যাবে না। তোমরা দেখে নিবা পেশেন্টের হিস্ট্রিতে আবার বলে দিছে কিনা যে তার এরকম আলসারেটিভ কোলাইটিস আছে, তোমার কাছে এখন ওভার অ্যাক্টিভ ব্লাডার নিয়ে আসছে, এখন তুমি কি করবা? আবার ধাপ করে তখন তুমি অক্সিবিউটানিন লিখতে পারবা না, কারণ ওটা কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, সো পেশেন্টের হিস্ট্রির সাথে তোমাদের কন্ট্রাইন্ডিকেশন গুলো পড়তে হবে। আর সাইড ইফেক্টের মধ্যে ড্রাই মাউথটা পড়বা, এটা হচ্ছে 88%। এটা আসে, এটার পার্সেন্টেজ আসে। আমি আবার কন্ট্রাইন্ডিকেশন গুলো লিখে দিয়েছি। ধরো তোমার সাইড ইফেক্ট হচ্ছে, মানে হচ্ছে তোমাদের এরকম কোশ্চেন থাকে যে এরকম রোগীটার বলছে যে আমি ভালো আছি, আমার এখন আর ওরকম বাথরুমে যাইতে হচ্ছে না, কিন্তু আমার মুখটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, মানে সেটা। তাহলে সেক্ষেত্রে যেটা করব, আমরা ইয়ে করব না, মানে ওষুধটা চেঞ্জ করব না, আমরা রুটটা চেঞ্জ করব, আমরা মুখে খাইতে দিব না। ওদের ট্রান্সডার্মাল প্যাচ পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে যে মডিফাইড রিলিজ, মানে অল্প 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 করে রিলিজ হবে, এরকম প্রিপারেশন পাওয়া যায়। তখন হচ্ছে আমরা এটা দিব। তোমার কাছে কোশ্চেন এরকম থাকবে যে 45 বছরের মহিলা তোমার কাছে আসছিল, এরকম তুমি ব্লাডার টেন দিছো, ওয়েট কমাইছো, লাভ হয় নাই, তারপর তুমি ড্রাগ দিছো, লাভ হয় নাই। আর বলবে যে ড্রাগ দিছো, এখন তার খুব ভালো লাগছে, কিন্তু সে তোমাকে বলছে তার মুখ গলা শুকায় যাচ্ছে, এখন তুমি কি করবা? তার কি তুমি অন্য ওষুধ দিবা? না, তুমি সেম ওষুধই দিবা, বাট ট্রান্সডার্মাল অথবা সাস্টেইন রিলিজ যে প্রিপারেশন গুলো আছে সেটাতে দিবা, মডিফাইড রিলিজ। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমরা দিব হচ্ছে মীরা ব্যাকগ্রাউন্ড। মীরা ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা দেখবা প্রত্যেকবার একটা করে কোশ্চেন আসে। এটা কি জিনিস? এটা হচ্ছে বিটা 3 অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, নট অ্যান্টাগনিস্ট। পরীক্ষার হলে অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট নিয়ে কিন্তু মাথা গরম হয়ে যাবে। খেয়াল রাখবা অ্যাগোনিস্ট। ঠিক আছে। কোন রিসেপ্টরে কাজ করে? বিটা 3 রিসেপ্টরে কাজ করে। মেকানিজম অফ অ্যাকশন মিরাবেগ্রন, এটা মনে হয় প্রতিবারই আসে, দুই একবার বাদ দিয়ে। এটা কোথায় ইউজ করা হয়? ওভার অ্যাক্টিভ ব্লাডারে ইউজ করা হয়। কিন্তু এটা তুমি দিতে পারবা? পারবা না। এমডিটি মানে হচ্ছে মাল্টি ডিসিপ্লিন টিম, তাদের সাথে ডিসকাস করে তারপরে দিতে হবে। টিম, তুমি একলা দিবা না, তোমার কনসালটেন্ট থাকবে, ইউরোলজিস্ট থাকবে, নার্স থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, পেশেন্ট থাকবে, তার সাইকোলজিস্ট থাকবে। এরকম 10-12 জনের বিশাল একটা টিম নিয়ে ডিসকাস করবে। তারপর বলবে যে হ্যাঁ এই পেশেন্টকে আমরা দিব কিনা, তোমরা দিবা। ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসে মীরা বিজ্ঞানের মেকানিজম অফ অ্যাকশন কি? এটা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, কোন রিসেপ্টর, বিটা 3, কোথায় দেওয়া হয়, ওভার অ্যাক্টিভ ব্লাডার। দেখি তুমি প্রেসক্রাইব করবা? নো। আফটার মাল্টিডিসিপ্লিনারি টিম ডিসকাশন, দিস 3 লাইন জাস্ট। তো আসো, ওভার অ্যাক্টিভ ব্লাডারের আমি যেটা বলি, তোমাদের কোশ্চেন এই পর্যন্ত আসে। এটা আমার হচ্ছে পার্ট 2 এর একটা স্লাইড। এটা হচ্ছে আহ, এই পর্যন্ত হচ্ছে তোমার কোশ্চেন আসে পার্ট 1 এর ক্ষেত্রে। বাট যদি একটু ডিফিকাল্ট করতে চায়, তারপরে কি? প্রথমে দেখো আমি লাইফ স্টাইল মডিফাই করছি, ব্লাডার ট্রেনিং দিছি, ওর লাভ হয় নাই। সেকেন্ডে কি গেছে? অ্যান্টিকোলাজিক ড্রাগ দিয়েছি, সাথে ব্লাডার ট্রেনিং, সাথে লাইফ স্টাইল তো আছেই, সেটাতে লাভ হয়নি। তারপর আমি গিয়েছি মীরা ব্যাকগ্রাউন্ডে, সেটাতেও কাজ হয় না। এরপরে দিতে হবে বোরোলিভার টক্সিন। তারপর না গেলে তোমার কিছু নার্ভ স্টিমুলেশন আছে, সেটাতে দিয়ে গেছে। প্রথমে দেয় স্যাক্রাল নার্ভ, সেটাতে কাজ না হলে পোস্টোটিবিয়াল নার্ভ। এবং ফাইনালি যাই হচ্ছে সার্জারিতে। সার্জারিটার নাম কি? একটা অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি আর একটা ইউরিনারি ডাইভার্সন। অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি মানে ব্লাডারটাকে বড় বানা দেয় যাতে বেশি করে ইউরিন ধরতে পারে। আর ডাইভার্সন মানে তো ইউরেটারটাকে ঘুরায় তোমার গাটের সাথে লাগায় দেয়, আইলিয়ামের সাথে, যাতে সব ইউরিন দিয়ে গাটে গিয়ে জমা হয়। গাটে আইলামের সাথে লাগাই দিলে কি হবে? লার্জ গাটে গিয়ে পানি অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে, খুব বেশি কিন্তু ইউরিন যাওয়া লাগবে না। বুঝতে পারছো? তো এগুলা তোমাদের আসবে না, দিস ইজ পার্ট 2তেও আসে না, পার্ট 3তেও আসে না, কারণ এগুলো হচ্ছে ইউরোলজিস্টের কাজ। বাট তোমাকে জানতে হবে, কারণ পেশেন্ট তোমাকে জিজ্ঞাসা করবে এবার কি করবো, এবার কি করবো, তুমি জানো কিনা। ঠিক আছে, সার্জারি তোমাকে ডিটেলস জানতে হবে না, বাট তোমাকে জানতে হবে কিসের পরে আমরা কি করছি। ঠিক আছে। তো এটা জাস্ট স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এই স্লাইডটা পড়ে ফেলবা। একটা পয়েন্ট খেয়াল করবা। হুম, কোন রুগীকে তোমার ফ্লাভোজেটিন, এরা হচ্ছে প্রোপ্যানথেলিন আর ইমিপ্রামিন, হ্যাঁ, ওভার অ্যাক্টিভ ব্লাডারে তোমাকে এটা ইউজ করা যাবে না। ঠিক আছে। ইমিপ্রামিন আমরা দিছি নকচিউরিয়ার ক্ষেত্রে, কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডারে এটা দেওয়া যাবে না। ঠিক আছে।
ওই ড্রাগ গুলার নাম তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষার হলে কিন্তু সব ড্রাগের নামই একই মনে হবে। ঠিক আছে? আর হচ্ছে কোনো অক্সিবিউটানিন কোনো ওল্ড মহিলাকে দেয়া যাবে না, 70 বছর 60 বছরের মহিলার ক্ষেত্রে আমরা অক্সিবিউটানিন দিব না। কারণ কি, তারা হচ্ছে তাদের মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল ইয়ে হয়ে যায়, অসুবিধা হয়ে যায় আর কি, ডিটোরিয়েশন হয়ে যায়, হয়তো ডিমেনশিয়া খারাপ হয়, পার্কিনসন থাকলে সেটা ওরসেন হয়ে যায়, ড্রেমর থাকলে খারাপ হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা অক্সিবিউটাইটিন নেই না, তাদেরকে আমরা মিরাবেগ্রন দিতে পারবো, তাদেরকে আমরা আদার্স ড্রাগ দিতে পারবো, ঠিক আছে, ব্লাডারি, কিন্তু তাদেরকে আমরা অক্সিবিউটাইনিন দিব না, বা ডলুক্সিটেনিন দিতে পারবো, মানে অনেক ড্রাগ দিতে পারবো, কিন্তু দিব না হচ্ছে অক্সিবিউটাইনিন, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে একটা কন্ডিশনের ড্রাগ আসে হচ্ছে তোমার ইউরিনারি স্ট্রেস কন্টিনেন্স, ঠিক আছে। এখানে তুমি দেখবা যে ডোট্রুসারের সেরকম কোনো সমস্যা নাই। ডোট্রুসার হচ্ছে এটা, হ্যাঁ, এটা যদিও বড় বড় দেখাচ্ছে, বাট এগুলো ঠিক বড় আমি বলবো না, কারণ ডোট্রুসের প্রেশার তোমার এরকম নাও থাকতে পারে। তোমাকে দেখতে হবে লিক আছে কিনা। তোমার ডোট্রুসার যাই থাকুক, এটা হচ্ছে লিক, এই না। এই যে ফোটা ফোটা যেটা পড়ছে দ্যাট ইজ লিক। হ্যাঁ, আর অনেক সময় বলেই দেয় লিক, লেখা থাকে, এই যে লিক লেখা আছে। ওর ছবি আগে। তখন তুমি ইউরোডাইনামিকের মধ্যে লিক দেখতে পারবা, সাথে সাথে তুমি এটা ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স বুঝছো? থাকে। তোমার তখন এগুলা কিচ্ছু দেখার দরকার নেই। ডেট্রুসার মডেল মেট্রুসার অ্যাবডোমেনের হচ্ছে ফেসিক্যাল মডেলটা তো প্রেশার, মডেল অ্যাবডোমেন প্রেশার কিছু দেখবা না, তুমি দেখবা লিক আছে কি লিক নাই। ঠিক আছে, ডাইপারের মডেল লিক হয়েছে। থাকে তার মানে হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। ওকে, ডেট্রুসার ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স, এটার সাথে যদি তোমার এরকম ডেট্রুসের প্রেশার অ্যাবনর্মালিটি থাকে অনেক সময়, তখন সেটাকে আমরা বলি মিক্সড স্ট্রেস ইনকন্টিনেন্স। ঠিক আছে, কিন্তু মিক্সড এর গ্রাফ তোমাদেরকে দেয় না, তোমাদেরকে ম্যাক্সিমামই নর্মাল দেয়, আর তারপরে দেয় হচ্ছে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি অথবা ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। তিনটার গ্রাফই তোমরা পাবা, লিক লেখা থাকলে দ্যাট ইজ ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। হ্যাঁ, লিক লেখা থাকবে, নয়তো এরকম সাইন থাকবে, ওই যে ফোটা ফোটা ইউরিনেশনাল সাইন থাকবে, এটা দিয়ে তোমার বুঝতে হবে লিকেজ। আচ্ছা, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স যে হাঁচি কাশির সাথে তোমার যেটা হবে, হ্যাঁ, তো ফার্স্ট লাইন হচ্ছে তোমার লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আগে বলছি, কফি খাবে না, পানি একটু রেস্ট্রিক্ট করে দিবা, একটু ওয়েট কমাতে হবে। ওয়েট সবার কমাবা না, 30 যার বিএমআই বেশি তার কমাবা। খেয়াল রাখবা পরীক্ষার হলে বিএমআই কত দিছে, যদি 27 দেয় আর তুমি ওখানে এক্সারসাইজ লিখে দাও, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। তোমাকে দেখতে হবে 30-এর বেশি বিএমআই আছে কিনা, তো হেভি চালু, তোমাকে প্রত্যেকটা পয়েন্ট তুমি হচ্ছে খেয়াল করছো কিনা এটা তোমাকে দেখে। বুঝতে পারছো, লাইফস্টাইল মডিফিকেশন সবখানে, কিন্তু তোমার ওয়েট রিডাকশন তাদের ক্ষেত্রে যাদের হচ্ছে বিএমআই অ্যাভাব 30। ঠিক আছে, এটার তারপরে হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করতে হবে। পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ কয়টা, 8 কন্ট্রাকশন 3 টাইমস ডেইলি 12 উইকস, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ব্লাডার ট্রেন করব 6 সপ্তাহ, আমরা এই ক্ষেত্রে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করব হচ্ছে 12 সপ্তাহ, কিন্তু আমাদের যদি প্রোল্যাপস থাকে, হ্যাঁ, এটা মনে রাখো, প্রোল্যাপস, প্রোল্যাপস থাকলে তোমরা সেম 8 কন্ট্রাকশন 3 টাইমই করবে, কিন্তু 12 জায়গায় এটা হবে 16 সপ্তাহ, 16 উইকস। তোমরা আবার এসইউ এর ক্ষেত্রে গিয়ে 16 সপ্তাহ লিখো না, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। বুঝছো, প্রোলাপসের ক্ষেত্রে এটা করবা তোমরা 16 সপ্তাহ 16 উইকস এক্সারসাইজ দিবা, বাট স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে 12 সপ্তাহ দিতে হবে। হুম, আচ্ছা, আমাকে পানি দিয়ে গেল না, একটু পানি খাই। আপু আমি বলে দিচ্ছি পানি দেওয়ার জন্য। থাক থাক, আমি ম্যানেজ করে ফেলছি, সমস্যা নাই, ওকে। এই ঠিক আছে পর্যন্ত আপু। সমস্যা আছে, এখানে 16টা বোঝা যাচ্ছে না মনে হয়, সাইডে 16টা ভালো হুম। করে। ঠিক আছে, প্রোলাপসের ক্ষেত্রে 16 উইকস, মনে থাকবে, এটা ভুল করা যাবে না। আর এখানে দেখো কোনো ড্রাগের কোনো রোল একদম লাস্টে, ডলুক্সে মানে ডলুক্সেটিভটা, এটা হচ্ছে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, কিন্তু সার্জারি, ওভার অ্যাক্টিভ ব্লাডারে সার্জারি রোল সবচেয়ে লাস্টে। আর এখানে হচ্ছে সেকেন্ড লাইনে এসে সার্জারি, এখানে মেইন রোল কিন্তু এক্সারসাইজের। এক্সারসাইজ ভুল করা যাবে না, স্পেশালি ডিউরেশনটা।
নাও ডেলুক্সেটিন না, এই একটা ড্রাগ আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে দিই। তোমাদের কাছে অনেক পেশেন্ট আসবে যখন তোমরা চেম্বার করা শুরু করবা, যে আমি পেশাব ধরে রাখতে পারি না, নামাজ পড়তে পারছি না, একটু বসলে হাঁচি কাশি দিলে আমার পেশাব ঝরে যায়, তখন কিন্তু আমরা এই ড্রাগটা প্রেসক্রাইব করি। সো এটার মেকানিজম অ্যাকশন কি, এটা হচ্ছে সেরোটোনিন আর নর অ্যাড্রিনালিন আপটেক ইনহিবিটর। ঠিক আছে, এটা নিতে দেয় না। আর এটার সাইড ইফেক্ট অত বেশি আসে না, যেটা আসে যে এই ডোলুক্সেটিনটা, ধরো তার সাইড ইফেক্ট হচ্ছে, সে অনেক জিআই ট্যাবলেট খেতে পারছে না একদম, তখন কি তুমি এটা সাথে সাথে ইয়ে করবা? একেবারে উইথড্র করা যাবে না, হ্যাঁ। এটার কাজই হচ্ছে এটা তোমাকে ট্যাপার করে উইথড্র করতে হবে। ড্রাগটা আস্তে 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 কমায় কমায় 2 সপ্তাহ ধরে তারপর উইথড্র করতে হবে, ঠিক আছে? কারণ এটার উইথড্রল রিয়াকশন হয়। এটা থেকে এটাই কোশ্চেন আসে, মেকানিজম অফ অ্যাকশন কি আর হচ্ছে উইথড্রল রিয়াকশন কি। সার্জারি যেগুলো আছে শুধু নাম পড়বা, রিডিং আসে না, ঠিক আছে? জাস্ট নাম পড়বা, এটা পরীক্ষার হলে তোমাদের আসে না, এটা আমার হচ্ছে সেকেন্ড পার্টের স্লাইড চলে আসছে এটা এখানে। আচ্ছা, যাদের স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আছে তাদেরকে কি কি সার্জারি করব না, হ্যাঁ, একটা কোশ্চেন আসে এটা, যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে তুমি কি সার্জারি করবা না, এই 5টা করবা না। তো কি করবা, এই জন্য এটা জানার জন্য আসলে আমি স্লাইডটা দিয়ে দিয়েছি। এই 5টা করব আর এই 5টা করব না, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার প্রোলাপসের ক্ষেত্রে কি কি করব, প্রোলাপসের পেশেন্টের ক্ষেত্রে কি করব, হ্যাঁ। প্রোলাপসের পেশেন্টের ক্ষেত্রে একই এক্সারসাইজটা করব, 30 কেজির বেশি যার বিএমআই। আর হেভি লিফট, ওয়েট লিফট থাকলে কমাবে। আমাকে কোশ্চেন, আমার যেটা থার্ড পার্টির পেশেন্ট ছিল, তার কাজ ছিল সে হচ্ছে জেনিটর, জেনিটর মানে হচ্ছে ওই যে সোয়াব দেয় যারা, বড় বড় বালতি টানতে হয় ওদের, পানির বালতি ইয়ে। তারপরে তার স্ট্রেস ইনকন্টিনেন্স হয়েছে, সো তোমাকে কিন্তু বলতে হবে যে তার ওয়ার্কটা চেঞ্জ করতে হবে, হেভি লিফট করা যাবে না। তো দেখে নিবে পেশেন্ট ওয়ার্ক কি করছে, প্রত্যেকটা জিনিস কোশ্চেনে তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, বয়স কত, ওজন কত, কি কাজ করে, কি অসুখ আছে, কি ওষুধ খাইতেছে সাথে, ওটার সাথে রিয়াকশন আছে কিনা, সবকিছু দেখে তারপর তোমাকে অ্যান্সার চুজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার যদি কনস্টিপেশন থাকে সেটাও ট্রিট করতে হবে। যাদের পোস্ট মেনোপোজাল উইমেন তাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল অ্যাট্রফি থাকলে তাকে কিন্তু ভ্যাজাইনাল ইস্ট্রোজেন দিয়ে দিতে হবে। অ্যাট্রফি থাকলে প্রোল্যাপসে তোমার আরো কষ্ট হবে, ড্রাই থাকবে, ফ্রিকশন হবে, ইনফেকশন হবে, পেশেন্টের কষ্ট হবে, হ্যাঁ। আর যেটা হচ্ছে পপ কিউ এর ক্ষেত্রে না, এটা দরকার, এই যে পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং করতে হবে 16 সপ্তাহ, যেটা আমি আগে লিখে দিয়েছি, হ্যাঁ। একা একা করলে হবে না, সুপারভাইজড। সুপারভাইজড মানে হচ্ছে তোমাকে ট্রেইনার থাকবে, তোমার ওখানে থেরাপিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট সাথে থাকবে, তার সাথে দাঁড়ায় তুমি পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করবা। এবং পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ কত স্টেজ পর্যন্ত দেয়া যাবে, স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2। ওকে, এই লাইনটার মধ্যে দেখো 3টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ কতদিন, 16 সপ্তাহ। একা করবে নাকি সুপারভাইজড করবে? সুপারভাইজড। কোন কোন স্টেজে করবে? স্টেজ 1 এন্ড স্টেজ 2। ঠিক আছে, আমরা অনেক সময় স্টেজ 1 2 এর ক্ষেত্রে ইয়ে দিই, প্যাসারি দিই, হ্যাঁ। প্যাসারি মানে হচ্ছে একটা রিং এর মতো জিনিস, ওইটা দিয়ে ঠাসায় উপরের দিকে উঠায় দেই। সো যারো কারো যদি প্যাসারি থাকে, কোশ্চেন আসে তুমি কতদিন পর পর প্যাসারি চেঞ্জ করবা, এভরি 6 মান্থলি চেঞ্জ করতে হবে, নয়তো প্যাসারি ঢুকে ইরোশন হয়ে তখন একদম ফিস্টুলা হয়ে যায়, বুঝতে পারছো, ব্লাডারের সাথে। সো এই স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নিও। নাও ইউরিন ডিপস্টিক একটা কথা বলছিলাম, হ্যাঁ, এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। এটা আমরা করি হচ্ছে পেশেন্টের যদি সিমটম থাকে ইউরোলজিক্যালে, হ্যাঁ। এটা আমি মেইনলি দেখাইছি যদি ইউটিআই একটা পেশেন্টের সিমটম থাকে, দেন তোমাদের ইন্টারপ্রিটেশন কি হবে, 4টা বক্স থেকে তোমাদের কোশ্চেন আসবে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার ডিপস্টিক পজিটিভ। ডিপস্টিক পজিটিভ মানে হচ্ছে যেটা নাইট্রেট, মানে যেটা দেখে ওরা বুঝে যে ওর অর্গানিজম আছে সেটা পজিটিভ আসছে, হ্যাঁ, নাইট্রেটস দেখে। এবং সাথে পেশেন্টের সিমটম আছে, বার্নিং মিকচুরেশন আছে, পেটে ব্যথা আছে, আর্জেন্সি আছে, তাহলে তুমি কি করবা? তখন তুমি হচ্ছে মিড স্ট্রিম ইউরিনটা পাঠাবা কালচারের জন্য, সাথে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবা। দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। হুম, পেশেন্টের সিমটম আছে প্লাস ডিপস্টিক পজিটিভ, তোমার অ্যাকশন কি? তুমি ইউরিন কালচারের জন্য পাঠাবা প্লাস অ্যান্টিবায়োটিক স্টার্ট করবা, ঠিক আছে? ডিপস্টিক নেগেটিভ কিন্তু তোমার সিমটম আছে, কি করবা? তারপরেও তুমি ইউরিন কালচারে পাঠাবা কিন্তু অ্যান্টিবায়োটিকটা সাথে সাথে দিবা না, একটু ওয়েট করো, কালচারে যদি আসে তারপরে দিবা। ডিপস্টিক পজিটিভ, এবার সিমটম নাই, তুমি ডিপস্টিকে দেখতেছো নাইট্রেট আছে কিন্তু পেশেন্ট জানেই না ওর কোনো সমস্যা নাই, কি করবা? তখন তুমি কালচারে পাঠাবা, যেহেতু ওর কোনো প্রবলেম নাই সেহেতু তোমার কিছু করা লাগবে না, ওয়েট করো, ঠিক আছে? আর কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই, ঠিক আছে। তোমাদের ভেজাল লাগবে হচ্ছে এটা, এই 3টা স্লাইড নিয়ে, তো 3টা স্লাইড মানে 3টা বক্স পড়তে হবে।
ঠিক আছে, নাও সিটিজি। আচ্ছা, আমি খুব লাস্টের দিকে চলে আসছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস হিসেবে খুবই জটিল একটা টপিক, কিন্তু নর্মালি ওরা আমাকে দিয়ে স্টার্ট করাতে চেয়েছে ফার্স্ট ক্লাসটা। আহ এই জন্য আমি নিলাম। আমি তোমাদের ক্লিনিক্যাল। তো শীতের ইস্যু নাই তাই না? হ্যাঁ, আমাদের শীত নাই এই লেকচারটা একেবারে। নো, দিস ইজ ক্লিনিক্যাল। এটা হচ্ছে আমি পার্ট 2 থেকে কেটে পার্ট 1 এর জন্য যতটুক লাগে ততটুক নিয়ে এসে দিয়েছি। হ্যাঁ, ক্লিনিক্যালের জন্য ঠিক আছে। তোমাদের জন্য যে কোশ্চেন গুলো আসে সেটা, এটার কোনো শীট, এটা তোমরা পিডিএফ আকারে পাবা, কারণ এটা তো বিশাল ভাস্ট। পার্ট 2 এর পর তো বিশাল ভাস্ট, এটা তোমরা শীট করতে পারবে না, করলে তোমাকে এত বড় একটা বই দিয়ে দিতে হবে আর কি। সেখান থেকে তোমাদের যেগুলো আসে আমি সেগুলো তুলে দিয়েছি পার্ট 2 এর। হ্যাঁ, আমাদের পার্ট 2 এর অনেক পড়াশোনা আছে, পার্ট 1 এ এত কিছু লাগে না। যতটুক লাগে আমি অতটুক দিয়ে দিয়েছি। হ্যাঁ, সিটিজি, হ্যাঁ সিটিজি আমরা সবাই দেখেছি। আমরা যারা মেডিকেল কলেজে পাশ করে এতদিন আসছি, আমরা হচ্ছে সিটিজি করেছে। সিটিজির ইন্ডিকেশন কখন করব? যদি পেশেন্ট ফার্স্ট স্টেজে থাকে এবং সেখানে সিগনিফিকেন্ট মিউকোনিয়াম মানে থিক মিউকোনিয়াম, তখন সিটিজি করব। আর পেশেন্ট সেকেন্ড স্টেজে ট্রেস পরিমাণ মিউকোনিয়াম থাকলেও সিটিজি করব। ঠিক আছে। ফার্স্ট স্টেজে কিন্তু অল্প মেকোনিয়াম, তখনও কিন্তু সিটিজির দরকার নাই। ঠিক আছে। এটা হচ্ছে সিটিজি ইন লেবারের ইন্ডিকেশন। সিটিজি তো অন্য সব কিছুতে আমরা করতে পারি, বাট লেবারে কখন করব এটা হচ্ছে সেটার ইন্ডিকেশন। ইন লেবার, ইন লেবার। হ্যাঁ, ফার্স্ট স্টেজে অল আমরা ডিপ মিউকোনিয়াম থাকলে করব, আর সেকেন্ড স্টেজে এনি টাইপ অফ মিউকোনিয়াম থাকলে তখন সিটিজি করতে হবে। এটা এটা হচ্ছে এগুলা, এই কথাগুলো খেয়াল করবা। নিওনেটাল সিজার রিডিউস করবে, পরীক্ষার হলে দিয়ে দিবে ইনক্রিজ করবে, সো উল্টানো যাবে না। মানে সিটিজি সুবিধাটা কি? সুবিধা হচ্ছে বাচ্চার কনভালশন কমায়, কিন্তু অসুবিধা কি? ভেজাল হচ্ছে অপারেটিভ ডেলিভারি আর সিজারের রেট বাড়ায়। কারণ লেবারে তো সিটিজিতে ইন্টারপ্রিট মানেই তুমি হচ্ছে তাকে একটু ডাইভার্সন হলেই তো সিজার করতে বলবা, তাই না? যার সিটিজি নাই তাকে কি বলবা? না, পেটের মধ্যে যা হচ্ছে হোক, তুমি তো আর দেখতে পাচ্ছ না। ঠিক আছে। আর হচ্ছে কিন্তু কোনো ইফেক্ট নাই তোমার এনআইসিউ তে অ্যাডমিশনের উপরে, কোনো ইফেক্ট নাই। কোশ্চেন আসছে হুইচ ওয়ান ইজ ট্রু হয় হুইচ ওয়ান ইজ ফলস, এই জায়গাটাকে ইনক্রিজ করে দিবে, এটাকে ডিক্রিজ করে দিবে, এটাকে একটা ইনক্রিজ ডিক্রিজ কিছু একটা বানায় দিবে। ঠিক আছে। তো তোমাদের তিনটা স্টেটমেন্ট ক্লিয়ার থাকতে হবে। বাচ্চার কিন্তু ও ক্ষতি কমায় দিচ্ছে, মানে বাচ্চার জন্য ভালো, কিন্তু মায়ের জন্য কিন্তু একটু ভেজাল হচ্ছে, মায়ের অপারেটিভ ডেলিভারি আর সিজারের রেটটা বাড়ছে। হ্যাঁ, কিন্তু এনআইসিউ অ্যাডমিশনের উপরে কোনো ইফেক্ট নাই। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। সিটিজি কতদিন থাকবে? 25 বছর থাকবে যদি কোনো প্রবলেম না থাকে ওই সিটিজিতে। নর্মাল সিটিজি 25 বছর থাকবে। আর যদি কোনো প্রবলেম ওয়ালা সিটিজি থাকে সেটাতে ইনডিফিনিট টাইম রেখে দিতে হবে আর্কাইভে ওদের। এটা কিন্তু তোমার কোশ্চেন থাকবে যে সিটিজি স্টোর করবা কতদিন। যদি আনকমপ্লিকেটেড কোনো সিটিজি থাকে 25 বছর পরে তুমি সেটা ডিসকার্ড করবা, ওদের দেশে এটা ল। আর যদি সিটিজিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা অনেকদিন রাখতে হবে, কারণ ওদের দেশের যে লসুট গুলা চলে, মানে ডক্টরের এগেনস্টে যে কেস গুলা হয়, সেগুলো তো বছরের পর বছর চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তো এরকম ডকুমেন্ট হারানো যাবে না। ঠিক আছে। এবং সবসময় সিটিজি রাখার সময় মায়ের নাম, তার ডেট অফ বার্থ, তোদের এনএচএস নাম্বারটা চেক করতে হবে। আচ্ছা, ইসিজি কিন্তু সেন্সিটিভ বেশি, লেস স্পেসিফিক। ইউকে তে তোমার রিজন ফর লিটিগেশন মানে বেশি কেস খায় কেন? এই যে মিস ইন্টারপ্রিটেশন অফ সিটিজি, সিটিজি রিড করতে পারে নাই, সিজার করে দিয়েছে, পেশেন্ট সু করে দিছে যে আমি তো সিজার করতে চাই নাই, অথবা তাকে তুমি ফরসেপ করছো, তার টিআর হয়েছে বড়, সে তোমাকে কেস করে দিবে। তো তুমি সিটিজি ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে সিটিজি ইন্টারপ্রিট ভুল করলে ওরা কিন্তু কেস করে দেয়। এই জন্য তুমি সিটিজি ডিসকার্ড করতে পারবা না সহজে। আনকমপ্লিকেটেড থাকলে 25 বছর রাখতে হবে, আর ভেজাল থাকলে তোমাকে একদম যতদিন ইচ্ছা আর্কাইভে ওদেরকে রাখতে হবে। ওদের তো আসলে ইনফরমেশন সিস্টেম সব কম্পিউটার ওয়াইজ, ওদের আসলে রাখতে কোনো সমস্যা নাই, বুঝছো? আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু নেই। হ্যালো। আচ্ছা, সমস্যা নেই, আপনি আসেন, সমস্যা নেই, দিচ্ছি আমি। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিটিজিতে আমরা কি কি দেখি? সিটিজিতে আমরা হচ্ছে ডক্টর সি ব্রাভেডো, এটা হচ্ছে মেমোনিক্স। হ্যাঁ, এই এই জিনিসগুলো আমরা চেক করি। ডিআর মানে হচ্ছে সিটিজি তে হচ্ছে আমরা রিস্ক ডিটারমাইন করি, ভালো না খারাপ। তারপরে কন্ট্রাকশন 10 মিনিটে কয়টা আসছে, বিআর মানে বেজলাইন ভ্যারিয়েশন, ভি তে ভ্যারিয়েবিলিটি, এ তে অ্যাক্সিলারেশন, ডি তে ডিসিলারেশন, ও তে হচ্ছে ওভারঅল কি আছে। এটা থেকে তোমার কোনো কোশ্চেন আসবে না, তুমি জাস্ট এটা মনে রাখার জন্য যে সিটিজি তোমার কি কি দেখতে হবে। সিটিজি ট্রেস করতে পারতে হবে কিন্তু। হ্যাঁ, ইন্ডিকেশন কি? এটার মেমোনিক্স হচ্ছে মাদার। হ্যাঁ,
এম ফর মিউকোনিয়াম, অক্সিটোসিন, টেম্পারেচার থাকে যদি মায়ের। এইচ তে হচ্ছে হাইপার স্টিমুলেশন অথবা হেমোরেজ। ইতে এপিডুরাল যদি দেওয়া থাকে, ওরা যেহেতু লেবার সবসময় ন্যাচারালি চায় বা ভিডি করতে চায়, এই জন্য ওদের কিন্তু একটু ইয়ে থাকে, এপিডুরাল দেওয়া থাকে। আরতে হচ্ছে রেট অফ প্রোগ্রেশন। এসতে হচ্ছে স্কার মানে ভিভ্যাক, আগে তার হচ্ছে যদি সিজার থাকে এখন সে নর্মালি চাচ্ছে, তখন কিন্তু তোমার সিটিজি লাগবে। মাদার্সটা হচ্ছে মেমোনিক্স, মনে রাখার জন্য তোমার ইন্ডিকেশন গুলো পড়বে। সিটিজির ফিচার হচ্ছে তিনটা, আর সিটিজি ক্যাটাগরি মানে তোমার ডায়াগনোসিস হচ্ছে তোমার তিনটা, হ্যাঁ। ফিচার মানে হচ্ছে এটা কি, ফিচার মানে হচ্ছে যে প্যারামিটার গুলো আমরা দেখি, সে প্যারামিটার গুলা কি রিয়াসুরিং নাকি নন রিয়াসুরিং নাকি অ্যাবনর্মাল। হ্যাঁ, প্যারামিটার এই যে ডক্টর সি ব্রাভেডোতে যে জিনিসগুলো আমরা দেখলাম, সেগুলা হচ্ছে তোমার এই তিনটা, রিয়াসুরিং, নন রিয়াসুরিং এবং অ্যাবনর্মাল। এই কি কি ফিচার আছে সেটা দেখে আমার ওই সিটিজিটার ডায়াগনোসিস হবে, আইদার ইট ইজ নর্মাল সিটিজি অর সাসপিশাস সিটিজি অর প্যাথোলজিক্যাল সিটিজি। ওকে। ফিচার কিন্তু ফিচারের সাথে ক্যাটাগরি মিলানো যাবে না। ফিচার মানে হচ্ছে এক একটা পয়েন্ট, বুঝতে পারছো? তাহলে এখানে আর এটা হচ্ছে ডায়াগনোসিস মানে সবগুলা ফিচার। ফিচার হচ্ছে এই যে এইটা, এই যে ডক্টর সি ব্রাভেডো, এগুলা হচ্ছে ওর ফিচার। সিটিজিতে তোমাকে এই জিনিসগুলা দেখতে হবে, হ্যাঁ। যেমন কন্ট্রাকশন, কন্ট্রাকশন রিয়াসুরিং, নন রিয়াসুরিং নাকি হচ্ছে তোমার ইয়ে আছে, অ্যাবনর্মাল আছে, ঠিক আছে। এই এই সবগুলারই এরকম তিনটা তিনটা ফিচার আছে, হ্যাঁ। এই ফিচার গুলা মিলায় ওভারঅল সিটিজিটা কি, সেইটা হচ্ছে তোমার এই ক্যাটাগরি, ওভারঅল সিটিজিটা কি, ঠিক আছে। আচ্ছা, নর্মাল কখন বলবো? যখন অল ফিচার্স আর রিয়াসুরিং, সিটিজিতে যা যা জিনিসগুলো আমরা দেখতেছি সেগুলো যখন সব ভালো আছে সেটা নর্মাল। একটা যদি নন রিয়াসুরিং থাকে এবং দুইটা যদি রিয়াসুরিং থাকে সেটা হচ্ছে সাসপিশাস, মানে একটা খারাপ কিছু ঢুকলেই সেটাকে আমরা সাসপিশাস বলবো। প্যাথোলজিক্যাল কোথায়? যদি একটা মাত্র অ্যাবনর্মাল ফিচার থাকে অথবা দুইটা নন রিয়াসুরিং ফিচার থাকে, দেন দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, ঠিক আছে। এটা এটা কিন্তু খুবই কনফিউজিং, আবার শুনে নাও। সিটিজিতে যে আমরা কন্ট্রাকশন দেখতেছি, বেজলাইন ভ্যারিয়েবিলিটি দেখতেছি, বেজলাইন ভ্যারিয়েবিলিটি অথবা অ্যাসিলারেশন দেখতেছি অথবা ডিসিলারেশন দেখতেছি, ঠিক আছে। এগুলাকে প্রত্যেকটাকে আমরা ক্যাটাগরি করি তিন ভাগে, রিয়াসুরিং, নন রিয়াসুরিং এবং হচ্ছে অ্যাবনর্মাল, ঠিক আছে। এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর উপরে ওভারঅল একটা ইমপ্রেশন নিয়ে তারপরে আমরা সিটিজিটাকে ডায়াগনোসিস করি। কারণ সিটিজি ডায়াগনোসিসের উপরে তোমার পরবর্তী ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে। সিটিজি কিন্তু তোমাদেরকে ট্রেস দিয়ে দিবে, ওইটা দেখে বলতে হবে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল নাকি সাসপিশাস, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে পরবর্তী ম্যানেজমেন্টে যেতে হবে, হ্যাঁ। সিটিজি তোমাদের ভুল হবেই, সো ইউ শুড প্র্যাকটিস মোর, ঠিক আছে। আমাদের এখন আপনার স্লাইড আছে। অবশ্যই আছে। আচ্ছা, সিটিজিতে যে প্রথমে আমরা রিঅ্যাসুরিং কখন বলবো, হ্যাঁ, এটা হচ্ছে বেজলাইন হার্টবিট ফর ফিটাস। ওকে, যদি বাচ্চার হার্টবিট 110 থেকে 160 থাকে, রিঅ্যাসুরিং, ঠিক আছে। আর কিন্তু যদি নন রিঅ্যাসুরিং কখন বলবো? যখন 100 থেকে 109 বাচ্চার হার্টবিট অথবা বেড়ে যায়, তখন হচ্ছে নন রিঅ্যাসুরিং। আর অ্যাবনর্মাল হচ্ছে এই যে তোমার নন রিঅ্যাসুরিং তো বেসলাইন হার্টবিটের একই স্লাইড তোমার হচ্ছে আরেকবার চলে আসছে, আমি খুবই সরি। তোমার এই অ্যাবনর্মাল হচ্ছে এটা, যদি 100-র কম থাকে অথবা হচ্ছে 180-র বেশি থাকে, এটা হচ্ছে হার্ট রেট, হ্যাঁ। দেখো এই তিনটা প্যারামিটার কিন্তু তিনটা, হয় অ্যাসুরিং রিঅ্যাসুরিং থাকবে অথবা নন রিঅ্যাসুরিং থাকবে অথবা অ্যাবনর্মাল থাকবে, তাই তো। আর এই সবগুলা মিলায় যখন তোমার হোল সিটিজিটাকে তুমি ডিসক্রাইব করতে যাবা,